আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা সবাইকে। আমি আন্তারা রাইসা খান, যুক্ত আছি পলিসি কোর্স টিমের ডেপুটি লিড হিসাবে এবং সবাইকে স্বাগত জানাচ্ছি YPF আয়োজিত নীতি প্রণয়নের রাজনীতি কোর্সটির দ্বিতীয় সেশনে। আজকের সেশনের আলোচ্য বিষয় হবে পলিসি প্রক্রিয়ায় ক্রমবর্ধমান পরিবর্তনের ব্যাখ্যা বা এক্সপ্লেনিং ইনক্রিমেন্টাল চেঞ্জ ইন দি পলিসি প্রসেস। সেশনটি পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সুশাসন ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মারুফুল ইসলাম স্যার। স্যার অধ্যাপনার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট ও নীতি বিষয়ক কেন্দ্রের সিনিয়র ফেলো হিসাবেও যুক্ত আছেন। উন্নয়ন ক্ষেত্রে শিক্ষকতার ও গবেষণার দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা থেকে স্যার আজকে আলোচনা করবেন কিভাবে ক্রমবর্ধমান পরিবর্তন কাজ করে পলিসি প্রসেসে এবং এর প্রভাব কেমন হয় তা নিয়ে। আশা করি সবাই যারা যুক্ত আছেন মনোযোগ দিয়ে লেকচারটি ফলো করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে টাইপ করে সেটি আমাদেরকে জানাবেন। এই বলে অ্যাকচুয়ালি আমি ডক্টর কাজী মারুফুল ইসলাম স্যারকে এখন অনুরোধ করছি সেশনটি শুরু করতে। স্যার প্লিজ ইউ মে স্টার্ট নাও। ধন্যবাদ অন্তরা, ধন্যবাদ শুভ এবং ধন্যবাদ ইয়াং পলিসি ফোরামকে যে আমাকে আজকের সন্ধ্যায় আপনাদের সাথে যুক্ত করার জন্য। আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? আমাদের যেহেতু কতগুলো টেকনিক্যাল গ্লিচ আছে, সো যদি কখনো শুনতে না পাওয়া যায় এবং যদি মানে লাইক কোনো কিছু যদি বুঝতে ইমিডিয়েটলি অসুবিধা হয়, প্লিজ আমাকে জানাবেন, আমরা চেষ্টা করবো এটা অ্যাডজাস্ট করার জন্য। অলরাইট, তো আমি শুরু করতে চাই। শুরু করার আগে হচ্ছে যে একটা ছোট ভূমিকা, সেটা হলো যে অন্তরা যেমন বলছিলেন যে স্যার দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা থেকে বলবেন, সেটা হ্যাঁ, আমি 25 বছর বা তারও একটু বেশি, বছর খানেক বেশি বা ওরকম সময় ধরে পড়াচ্ছি বা ইউনিভার্সিটির শিক্ষকতার সাথে যুক্ত আছি, কিন্তু সেটা দিয়ে ঠিক পলিসিকে ব্যাখ্যা করা বা এটা খুব দুরূহ ব্যাপার। অর্থাৎ সেটা আমার এই অভিজ্ঞতা যে খুব কাজে লাগবে এমন নাও হতে পারে। তো আমি চেষ্টা করব যে সময়টুকু আছে সেই সময়টুকুর মধ্যে আপনাদের যতটুকু পারা যায় একটা ওভারভিউ ধারণা দিতে, কারণ আমরা এটা আসলে এটার যে বিষয় সেটা ডেফিনেটলি আরো সিরিয়াস সেশন দাবি রাখে এবং আরো সময় নিয়ে সেশন দাবি রাখে। তো আমরা সেটা পারবো না। আপনাদের জাস্ট এটাকে বলা যেতে পারে যে কাইন্ড অফ অ্যাপেটাইট আপনাদের যদি তৈরি হয়, সেটুক হলে আমরা খুশি হব আমার ধারণা। অর্থাৎ এটা আমরা শুরুতে আপনাদেরকে কাইন্ড অফ অ্যাপেটাইজার আপনাদেরকে দিচ্ছি। এই অ্যাপেটাইজার পাওয়ার পরে যদি কারোর আরো মূল মেইন ডিশ খাওয়ার ব্যাপারে আগ্রহ হয়, তাহলে তারা আরো ফার্দার পড়া কিংবা ফার্দার এই বিষয়ে যে আগ্রহ আছে সেইগুলোর ব্যাপারে আপনারা যেতে পারেন। তো অলরাইট, আমি শুরু করতে চাই। আমি কি এখান থেকে শেয়ার করতে পারবো অন্তরা? আমার এখান থেকে আমার একটা ছোট পাওয়ার পয়েন্ট আছে, সেটা কি আমি শেয়ার করতে পারবো? জি স্যার, পারার কথা। হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং, এটা যদি একটু ঠিক করা যায়। স্যার আমি আপনাকে কো-হোস্ট করেছি, এখন শেয়ার করতে পারবেন। ওকে, আচ্ছা, আমি শেয়ার করছি। শেয়ার করার আগে জাস্ট আমি ওয়ান্ডারিং যে আমাদের যারা আজকের উপস্থিত আছেন তার ঢাকার বাইরে থেকে কজন আছেন, যদি একটু আপনাদের হ্যান্ড রেইজ করেন, মানে অর্থাৎ থ্রু ইয়োর জুম যে অ্যাপটা, সেখানে যদি আপনি ওকে 3 জন, 5 জন, 7 জন, ওয়াও, ইটস গ্রেট, ফ্যান্টাস্টিক. I'm really very happy to see that so many participants are joining from outside Dhaka. That's really encouraging. Thank you. Wow, it's wonderful. আরেকটা ব্যাপারে একটু যদি জানতে চাই যে যারা এই পলিটিক্যাল সায়েন্স কিংবা
আচ্ছা, তাহলে এইবারের হাত যারা তুলছেন তারা হচ্ছে মানে মূলত পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশিওলজি এইটার বাইরে, তাই তো? ওয়াও, এটাও তো এটাও ইন্টারেস্টিং। ওকে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। 15 participants raised hand in response to my request. Wonderful. So out of 50, almost close to 25%, close to 25% is not from a public administration, public policy, or political science background, which is so that is also kind of another idea for to have an understanding about our participants. Thank you. So let me please allow me to start the presentation. আমরা আরেকটা কথা বলি যে যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন তো ডেফিনেটলি আপনাদের সবার শেষে করার সুযোগ যেমন অন্তরা বলে দিয়েছে যে সবার শেষে তো আপনারা করতেই পারেন, কিন্তু সবার শেষে অনেক সময় প্রশ্ন করতে গেলে আমরা অনেক সময় ভুলে যাই যে কি প্রশ্ন করতে চেয়েছিলাম। তো ইন কেস ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, I mean during my deliberation, please feel free to ask me that question. You don't need to wait till the very end of my lecture. And any type of question. Actually, in this session particularly, we don't have any wrong question. Any question you ask, all questions are right and legitimate questions. So আমি হয়তো সব উত্তর দিতে নাও পারি, আমার হয়তো সেটা এই মুহূর্তে সেই আমার সেই আন্ডারস্ট্যান্ডিং বা তথ্য কিংবা তত্ত্ব আমার কাছে নাও যদি থাকে, তাও কোনো ক্ষতি নেই। প্লিজ আপনারা প্রশ্ন করতে দ্বিধা করবেন না, কারণ entire purpose of this lecture is to build our understanding. So please feel free to ask question at any given time. No worry about the timing, no worry about the proper framing of the question and so on. So please feel free. All right. তো আমি শুরু করছি এটার okay, let me check it. ইয়েস, আমার স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি আমরা। ওকে, রাইট, দিস ইজ হোয়াট আই এম ডুইং। আমরা এই জানেন যে কোর্সটা শুরু করেছি, আপনারা তো সবাই পার্টিসিপেন্ট ছিলেন আমাদের প্রথম লেকচারটাতে, যেটা ডক্টর আসিফ শাহান ডেলিভারি করেছে গত সপ্তাহে বা 3-4 দিন আগে। যে অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট
সেটা হচ্ছে এটা ঠিক ওয়ার্ক প্ল্যান না বা কেবলই রুলস রেগুলেশন না, এটা হচ্ছে এনি ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট, any decision of the government, any decision regarding action and non-action of the government. এটা হচ্ছে টমাস ডাই বলে এক ভদ্রলোক আছে, তার একটা বিখ্যাত উক্তি যে সরকার যা করার সিদ্ধান্ত গ্রহণ করে কিংবা যা না করার সিদ্ধান্ত গ্রহণ করে, এই দুটোই হচ্ছে পাবলিক পলিসি। সো এনি কাইন্ড অফ ডিসিশন, যেমনটা আমরা বলছিলাম, আমরা বলার চেষ্টা করছিলাম যে আমরা যে প্রতিদিন আমাদের চেঞ্জ হয়, ফর এক্সাম্পল যে সরকার বলে দিল যে আগামীকাল থেকে বাস ভাড়া মাইল প্রতি 2 টাকা থেকে 2 টাকা 25 পয়সা হয়ে যাবে। এই যে এটা একটা সিম্পল ডিসিশন, এটাকে অ্যাপারেন্টলি মনে হবে যেটা এটা কোনো সরকারের একটা কোনো নীতি না, বাট ইট ইজ এ ডিসিশন, ইট ইজ এ পলিসি। যে পলিসিটা আমাদের সবার জীবনযাত্রাকে প্রভাবিত করছে, যে পাবলিক ট্রান্সপোর্টের যে ফেয়ার বা ভাড়া সেটা মাইল প্রতি 2 টাকা ছিল, 2 টাকা থেকে 2 টাকা 25 পয়সা হয়ে গেল। এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্ত হচ্ছে একটা সরকারি নীতি কিংবা একটা পাবলিক পলিসি। তো আমরা যেটা দেখেছি বা দেখি যে আমাদের প্রতিনিয়ত সরকার অনেক ক্ষেত্রে, ধরেন কোথাও ফিস বাড়িয়ে দিল, কোথাও ভাড়া বাড়িয়ে দিল, ধরেন কোথাও রাস্তা বন্ধ করে দিল যে আজকে অমুক অমুক জায়গাতে রাস্তা ব্লক থাকবে ফর এক্সাম্পল। এইসব সিদ্ধান্তগুলোও কিন্তু সরকারি নীতি, মানে সরকারের যে কোনো সিদ্ধান্তটাই হচ্ছে পাবলিক পলিসি। এবং উই স দ্যাট দে কেপ চেঞ্জিং, আই মিন অলমোস্ট কন্টিনিউয়াসলি দে আর বিং চেঞ্জড। তো এই চেঞ্জের ক্ষেত্রে আমরা কিছু নীতি দেখেছি, কিছু জায়গায় দেখেছি যে কিছু নীতি খুব দ্রুত বদলে যায়, আবার কিছু নীতি খুব ধীরে বদলে যায়, অনেক কথা বললেও বদলায় না, আর কিছু নীতি আপাতত বদলায় না, মানে বদলায় না এরকম কোনো নীতি নেই। ফর এক্সাম্পল আমাদের যেমন আমাদের কিছু ধরা যাক এই যে তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি, এই পদ্ধতিটা কিছুদিন ছিল, এটা এখন এটা বাতিল হয়ে গেছে। ফলে এই সংক্রান্ত যত মানুষই যত চিৎকার চেঁচামেচি করুক না কেন, এটা সহসা সংবিধানের মধ্যে ঢোকার সম্ভাবনা কম। তার মানে এইটা রিলেটিভলি ভেরি স্লো। সো হোয়াট উই সি, যে বাস ভাড়া যেরকম প্রতি 3 মাস অন্তর চেঞ্জ হতে পারে, বা বিদ্যুৎ বিলের যে মূল্য সেটা যেরকম প্রতি 6 মাসে চেঞ্জ হতে পারে, যত দ্রুত চেঞ্জ হয়, আবার কিছু নীতি খুব স্লো চেঞ্জ হয়, আবার কিছু নীতি অলমোস্ট চেঞ্জ হয় না এরকম নাই কিছু পৃথিবীতে, কিন্তু এটা এত স্লো যে মনে হয় যে কোনো একটা নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে মনে হয় যে সেগুলো চেঞ্জ হয় না। কিন্তু আমরা আজকে এরকম একটা কনটেক্সটে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে কেন চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়, এইটা হচ্ছে ফান্ডামেন্টাল দুটো কোশ্চেন আমরা বাকি অংশে যেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করব। যে সেজন্য বেসিক্যালি আমাদের দুটো কোয়েশ্চেন আমরা অ্যাড্রেস করতে চাই এই পুরো প্রেজেন্টেশনে, বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকুর মধ্যে, যে ওয়াই ডাজ পলিসি চেঞ্জ, নাম্বার 1, আর সেকেন্ড হচ্ছে হাউ ডাজ পলিসি চেঞ্জ। আমাদের বেসিক্যালি আমাদের ফোকাসটা হচ্ছে যে দ্বিতীয়টাতে, যে ওয়াই ডাজ পলিসি চেঞ্জ। অফকোর্স উইল ট্রাই টু গিভ ইউ সাম আনসার টু দিস কোয়েশ্চেন, বাট আওয়ার মেইন ফোকাস অন দ্য আদার পার্ট লাইক দ্য হাউ ডাজ পলিসি চেঞ্জ। এবং সেক্ষেত্রে হাউ ডাজ পলিসি চেঞ্জ এটাকে ব্যাখ্যা করার জন্য, এটার উত্তর দেওয়ার জন্য অনেকগুলো থিওরি আছে। তার মধ্যে আমরা পার্টিকুলারলি ফোকাস করব একটা আইডিয়ার উপরে, সেটা হচ্ছে গ্র্যাজুয়াল পলিসি চেঞ্জ অথবা ইনক্রিমেন্টাল পলিসি চেঞ্জ, যেটা ধীরে ধীরে, অর্থাৎ একটা ক্রম পরিবর্তন, মানে একটা কি বলবো, গ্র্যাজুয়াল মানে ধাপে ধাপে পরিবর্তন হয়। এইরকম পরিবর্তনগুলো কিভাবে হয়, কেন হয়, সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব আমার বাকি মানে প্রেজেন্টেশনের বাকি অংশগুলোতে। সো এইটাকে মাথায় রেখে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, অ্যাজ আই সেড, লাইক হোয়াট ইজ, আমরা প্রাইমারিলি উইল স্টার্ট উইথ হোয়াট ইজ পলিসি চেঞ্জ, হোয়াট ডু মিন বাই পলিসি চেঞ্জ, অ্যান্ড ওয়াই ট্রাই টু চেঞ্জ পলিসি, কেন আমরা পলিসি চেঞ্জের কথা ভাবি কিংবা কেন পলিসি চেঞ্জ করার কথা বলতে হবে, এগেইন and theories of policy change, and then we'll focus more on that part, like the gradual or incremental policy change process, and we'll try to give you an example from Bangladesh case, and then things will be open for your question and answer quickly. All right, so that's the kind of agenda I'll follow in the next few slides. First, let's start with the policy change. Policy change refers to incremental shifts in existing structure or adoption of new and innovative policies. মানে policy change কিন্তু দু রকমের, মানে any kind of change, মানে like when we are saying policy change, তার মানে হচ্ছে যে there is a policy already, এবং সেখানে আপনি কিছু চেঞ্জ চাচ্ছেন, কিন্তু মডিফিকেশন চাচ্ছেন, কিন্তু কিছু জিনিস বাদ দেওয়ার কথা ভাবছেন বা কিছু নতুন অ্যাডপ্ট করার কথা ভাবছেন। আরেকটা হতে পারে যে না, you are actually thinking of an entire
policy change, like all through change, which has nothing to do with the previous policy. You are actually looking for, or you are advocating for entire policy change. A entire policy change take amra boli policy reform. Usually, that is a major change. That means, but এটা একেবারে, ফর এক্সাম্পল, আবারও যদি বলি যে তত্ত্বাবধায়ক সরকারের যে বন্দোবস্ত, এটা একটা পলিসি চেঞ্জ, এটা পলিসি রিফর্ম, এটা এমন একটা রিফর্ম যেটা আমাদের আগে ছিল না, এটা একেবারে নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করা হলো। কিংবা ধরা যাক আমাদের এখানে কমিউনিটি ক্লিনিক, লাইক হোয়াট ইজ কমিউনিটি ক্লিনিক? আমাদের সারা দেশে সরকার স্বাস্থ্য খাতে প্রতি ৬,০০০ জনসাধারণের জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছে। এটা গত প্রায় 10 বছর ধরে, এটা ইনফ্যাক্ট এটা আরো আগেও ছিল, 1998 এটা শুরু হয়, তারপর এটা বন্ধ হয়ে গিয়েছিল, তারপর আবার 2009-10 থেকে এটা আবার সরকার চালু করেছে, এবং দে আর এস্টাবলিশিং কমিউনিটি ক্লিনিকস অ্যাক্রস দ্য কান্ট্রি। Kimba, for example, you can also think of like establishment of special economic zone, ACZ. বিভিন্ন, আপনি জানেন যে সারা দেশে সরকার প্রায় 153টা বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। এই যে এইগুলো আগে ছিল না, মানে আমাদের এখানে ইপিজেড ছিল, অমুক তমুক ছিল, কিন্তু এই যে বিশেষায়িত ইকোনমিক জোন বা স্পেশালাইজড ইকোনমিক জোন, এটা ছিল না। ইট ইজ এ কাইন্ড অফ এ পলিসি রিফর্ম, অথবা তত্ত্বাবধায়ক সরকারের সিদ্ধান্ত, এটা হচ্ছে একটা বিগ চেঞ্জ, সো ইট ইজ এ পলিসি রিফর্ম। কিংবা কমিউনিটি ক্লিনিক এস্টাবলিশমেন্টের আইডিয়া ইজ লাইক এ বিগ চেঞ্জ, হুইচ ইজ এ পলিসি রিফর্ম। সো আমরা কিন্তু রিফর্মটা কেন হয় সেটা পার্টলি আমরা ব্যাখ্যা করব, কিন্তু মোস্টলি আমরা যেটা ব্যাখ্যা করার চেষ্টা করব আমার এই পার্টিকুলার প্রেজেন্টেশনের মধ্যে, যে কিভাবে আমরা এক্সিস্টিং পলিসিতে কিছু মডিফিকেশন, কিছু চেঞ্জ, কিছু অ্যাডপশন, কিছু নিউ ইনোভেটিভ আইডিয়া যোগ করতে পারি বা বিয়োগ করতে পারি কিংবা বদলাতে পারি। এটা কেন হয়, কিভাবে হয়, সেটা হচ্ছে মূলত আমার আলোচনার ফোকাসটা থাকবে। সেটার মধ্যে দিয়ে আমরা ওই বিগ চেঞ্জটা, পলিসি রিফর্মটা কিভাবে হয়, সেটাও পার্টলি আমরা এক্সপ্লেন করতে পারবো, কিন্তু তার সাথে আরো অ্যাডিশনাল মেটেরিয়াল যোগ করতে হবে যদি আমরা ওই পলিসি রিফর্মটাকে যোগ করতে চাই। সেটা আপাতত আমরা করছি না। আপাতত আমরা এটাই ইনক্রিমেন্টাল শিফটস ইন দ্য এক্সিস্টিং স্ট্রাকচার অর অ্যাডপশন অফ নিউ অ্যান্ড ইনোভেটিভ পলিসিস অর পলিসি মেজার্স, সেই জায়গাটাতেই শুধুমাত্র আমরা সীমাবদ্ধ থাকবো। সো পলিসি চেঞ্জ, টু বি মোর প্রিসাইজ, আমাদের ক্ষেত্রে হবে চেঞ্জ অর রিভার্সাল ইন অ্যাটিটিউড অর প্রিন্সিপাল অর পয়েন্ট অফ ভিউ। ইট ইজ জাস্ট নট অনলি আই মিন এটা যে কেবলমাত্র মানে পলিসি চেঞ্জের জায়গাটা যে কেবলমাত্র টেক্সটেই হতে হবে, নট নেসেসারি। অনেক সময় সরকারের অ্যাটিটিউডের চেঞ্জের ক্ষেত্রে আমরা এটা ধরতে পারি। অনেক সময় তার প্রিন্সিপাল বা রুলস বা রেগুলেশন বা আইন, সেসব জায়গাতেও আমরা এটা ধরতে পারি। যেমন আপনারা দেখবেন যে অ্যামেন্ডমেন্ট, হ্যাঁ, উই হ্যাভ এন অ্যামেন্ডমেন্ট অন ডিফারেন্ট লজ। ফর এক্সাম্পল, আমাদের একটা লোকাল গভর্নমেন্ট অ্যাক্ট আছে, যেটা দেখবেন যে লোকাল গভর্নমেন্ট ব্র্যাকেটে ইউনিয়ন পরিষদ অ্যাক্ট 2009, এটা হচ্ছে একটা অ্যামেন্ডেড ল which has been enacted by the parliament, national parliament during in 2009. কিন্তু তার আগে কিন্তু আমার লোকাল গভর্নমেন্টের ইউনিয়ন পরিষদ সংক্রান্ত একটা আইন ছিল, সেই আইনটাকে মডিফাই করে রিরাইট করে একটা আইন করা হয়েছে। সো এই যে আইনটা কেন করা হয়েছে, এই আইনটাতে কতটুকু পরিবর্তন আনা হয়েছে, কেন পরিবর্তন আনা হলো, কিভাবে পরিবর্তনটা আনা হলো, এই মেকানিজমটাকে ব্যাখ্যা করাটা হচ্ছে মূলত আমার এই লেকচারের উদ্দেশ্য, which is like the gradual or incremental policy change. আমাকে বুঝতে পাওয়া যাচ্ছে? আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাওয়া গেলে ফাইন, থ্যাংক ইউ। সো প্রথমত আমরা যদি আমরা ফার্স্ট এই প্রশ্নটার উত্তর দিতে চাই, যে আসলে why try to change policy, কেন আমরা পলিসি চেঞ্জের প্রশ্নটা উঠলো কেন আমরা এটা চেঞ্জ করার চেষ্টা করি, সেটার মধ্যে প্রথমত হচ্ছে যে যে দ্য নেচার অফ দ্য প্রবলেম হ্যাজ চেঞ্জড ওভার টাইম। যে ওকে, বোধহয় এটার আগে আমার জিজ্ঞেস করা উচিত আপনাদের বা উত্তর দেওয়া উচিত, সেটা হচ্ছে যে পলিসি সরকার কেন নেয় ইন দ্য ফার্স্ট প্লেস? এনিবডি? কেন সরকার একটা পলিসি নেয়, কোনো একটা ডিসিশন নেয়, কেন? ইয়েস, মুবাশশির মাহজাবিন নাহিয়ান, could you please answer? Yes, sir. To solve a problem or to renew something or try to take some kind of project. Right. আমার মনে হয় যে আমরা ওর কাছ থেকে পেয়ে গেছি উত্তরটা। মানে প্রথম শব্দটুকুই যথেষ্ট, যে টু সলভ এ প্রবলেম। মানে পলিসির ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে ধরে রাখতে হবে, যে
আবারও বলছি, পলিসি বলতে কিন্তু আমরা সরকারি পলিসির কথা বলছি, যে সরকার সাধারণত পলিসিগুলোকে কখনো খুব হার্ডলি, মানে খুব এক্সেপশনাল কোনো সিচুয়েশন ছাড়া সাধারণত সরকার এটা 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 একটা রিয়াক্টিভ স্টেট, মানে অর্থাৎ সরকার এটা প্রোঅ্যাক্টিভলি নেয় না। মানে যদি if there is no demand for any policy, so government doesn't really respond, which is like, what does it mean? I mean, if there is no problem to address, and শুধু প্রবলেমটা থাকলেই হবে না, প্রবলেমটাকে সলভ করার জন্য একটা ডিমান্ড সমাজে ক্রিয়েট হতে হবে, একটা প্রেশার ক্রিয়েট হতে হবে। তারপর আপনি নিশ্চয়ই শাহান গত ক্লাসে বলেছে যে কিভাবে আমাদের একটা পলিসি প্রসেস আছে, যে সেখানে প্রবলেম আইডেন্টিফিকেশন, দেন এজেন্ডা সেটিং, দেন ডিসিশন মেকিং, দেন লাইক ইমপ্লিমেন্টেশন, ইভ্যালুয়েশন, এই প্রসেসটা নিশ্চয়ই এক ধরনের আইডিয়া আপনাদের আছে। সো একদম তার মানে পলিসির আমরা ওইটা নিয়ে যাচ্ছি না, কিন্তু to tell you at the very onset, যে পলিসি, এনি ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট, এইটা সাধারণত সরকার প্রোঅ্যাক্টিভলি নেয় না, সরকার সাধারণত রিয়্যাক্ট করে। মানে কোনো একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে বাজারে অর্থাৎ সমাজে, সেই ডিমান্ডটা সামহাউ হ্যাজ গট দ্য অ্যাটেনশন অফ দ্য পলিসি মেকার, দেন পলিসি মেকার্স ডু রেসপন্ড টু সলভ দ্য প্রবলেম অর টু অ্যাড্রেস দ্য ইস্যু। সো ইট ইজ অলওয়েজ রিয়্যাক্টিভ। তো এই কারণে দেখা যায় যে একটা প্রবলেম, ফর এক্সাম্পল আমি ছোট একটা উদাহরণ দিই, যে আমাদের এখানে আমি ঢাকাতে আপনি দেখবেন যে অনেক এলাকাতে জলাবদ্ধতা হয়েছে। সো জলাবদ্ধতার আগেও জলাবদ্ধতা হয়েছিল, সেটা সলভ করার জন্য সরকার এখানে আমাদের বক্স কালভার্ট এস্টাবলিশ করেছিল। আই মিন উই ডোন্ট নিড টু নো দ্য টেকনিক্যাল ডিটেল অফ দ্য আইডিয়া, বক্স কালভার্ট তৈরি করেছিল। বাট দেখা গেল যে ওভার টাইম যে জায়গাতে পানি ড্রেন আউট হবে, সেই ড্রেনিং সিস্টেমটা এত বেশি ব্লক হয়ে গেছে যে বক্স কালভার্ট পর্যন্ত আর কোনো এই ওয়েস্ট ওয়াটার যেগুলো আছে সেগুলো পৌঁছাচ্ছে না। তো দ্যাট মিনস বক্স কালভার্ট বিল্ড করার, কনস্ট্রাক্ট করার পিছনে যে প্রবলেম সিচুয়েশনটা ছিল, সেই নেচারটা চেঞ্জ হয়ে গেছে ওভার টাইম, ফর হোয়াট এভার দ্য রিজন ইজ। সে কারণে সরকারকে এখন ওই বক্স কালভার্টকে আবার ভেঙে নতুন একটা আইডিয়া দিতে হচ্ছে। তো এইটা হচ্ছে দ্য নেচার অফ দ্য প্রবলেম হ্যাজ চেঞ্জড ওভার টাইম। সো then we need to talk about the changing the policy, right? And then there is a new group of policy client, যে পলিসি ক্লায়েন্ট বলতে আমরা বুঝাচ্ছি যে যাদের জন্য পলিসি করা হয়। কে পলিসি করে? আবারও কুইকলি, এনিবডি, কে পলিসি করে? Government. Right, yes. It is the government. Yes, you are right. It is the government. সরকার পলিসি করে, কিন্তু পলিসি যাদের জন্য করে, সেই যদি সেই পলিসি ক্লায়েন্ট, ইট ইজ দ্য সিটিজেন্স। হ্যাঁ, যদি তাদের মধ্যে কোনো পরিবর্তন হয়, ফর এক্সাম্পল there is a new group of youth, they are coming up, like আপনারা জানেন যে আমাদের এখানে demographic dividend আছে, that means we have a larger number of population which is belonging like from 18 to 30, এই এজ গ্রুপের মধ্যে একটা বিরাট পপুলেশন আছে, এবং যে পপুলেশন
যেটাকে লার্জ লিপ বলি, পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম থিওরি, যেটা বাউমগার্টনার এন্ড জোনসের দেওয়া। এটা লার্জ লিপস মানে মেজর চেঞ্জ, লাইক পলিসি রিফর্ম, পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম থিওরি। মানে এটা যদি সহজ করে আপনাকে বলি যে একটা ইকুইলিব্রিয়াম আছে, অর্থাৎ আমরা 5 জন মিলে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছে, অর্থাৎ আমরা এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে কমন। সেখানে যদি হঠাৎ করে কোনো পরিবর্তন এসে যায় তাহলে যে চেঞ্জটা হয়, হুইচ ইজ পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। মানে যেমন ধরা যাক যে, আবার তত্ত্বাবধায়ক সরকারের উদাহরণটা দিই, যে আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ইন্ট্রোডিউস করার পরে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছিল, অর্থাৎ কিভাবে একটা সরকার বদল হবে, কিভাবে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যারা চালাবে তাদেরকে কিভাবে নির্বাচন করা হবে, এরকম একটা প্র্যাকটিস চালু হয়েছিল ওভার ফিউ ইয়ার্স, তাই না? হঠাৎ করে এটা যখন বন্ধ হয়ে গেল, তখন এই পুরো বন্দোবস্তটাই, পুরো সিস্টেমটাই কিন্তু একটা বড় রকমের পরিবর্তন হয়ে গেল। দ্যাট ইজ হুইচ ইজ কল্ড লাইক এ পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। অলরাইট, এটা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পারি। এটার মধ্যে মূলত এটা বলা হচ্ছে ইটস লাইক এ সিসমিক এভলিউশনারি শিফট, মানে একেবারে বৈপ্লবিক পরিবর্তন কিংবা ভূমিকম্পের মতন পরিবর্তন। দ্যাট সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন পলিসি অ্যান্ড ইনস্টিটিউশন ক্যান অকার ওয়েন দ্য রাইট কন্ডিশনস আর ইন প্লেস। এটা কখন হয়, কিভাবে হয়, সেটার ব্যাখ্যা আমরা এখন যাব না, বাট this punctuated equilibrium theory suggests that there could be some big change if the right conditions are in place. And also এটা large scale policy change is the primary goal. এটা সাধারণত এবং strong capacity for media advocacy exists. Like এটা এমনি এটা হবে না, এটার পেছনে strong একটা ক্যাম্পেইন থাকবে, তাহলে এই punctuated equilibrium বা এরকম large scale চেঞ্জটা হওয়া সম্ভব। মানে এটা বড় রকমের দরকার, মানে সাপোর্ট দরকার এটা এই চেঞ্জটা তৈরি করার জন্য। Then there is a coalition theory or advocacy coalition framework, যেটা সাবাটিয়ার এবং জেনকিন্স স্মিথের দেওয়া থিওরি। সেটাকে বলছে যে পলিসি চেঞ্জ হ্যাপেন্স থ্রু কোঅর্ডিনেটেড অ্যাক্টিভিটি অ্যামং এ রেঞ্জ অফ ইন্ডিভিজুয়ালস উইথ দ্য সেম কোর পলিসি বিলিভস। মানে একটা পলিসি নেওয়ার আগে একটা নিতে গেলে there are certain actors। আমি শিওর যেটা কখনো আলোচনা হবে অন্য কোনো ক্লাসে, যে এটার মূল ব্যাপার হচ্ছে যে একটা পলিসি আমরা যেমন ভাবি যে অমুকে নিচ্ছে কিংবা তমুকে নিচ্ছে, আমরা বলি যে প্রধানমন্ত্রী নিচ্ছে কিংবা কোনো মন্ত্রী নিচ্ছেন কিংবা অমুক নিচ্ছেন বা ভাইস চ্যান্সেলর নিচ্ছেন। আসলে কোনো পলিসি অ্যাকর্ডিং টু দিস অ্যাডভোকেসি কোয়ালিশন ফ্রেমওয়ার্ক এটা একজনে নিতে পারে না, এটা অনেকগুলো মানুষ, অনেকগুলো অ্যাক্টর, তাদের একটা কোয়ালিশন হয়। কোয়ালিশন হওয়ার মানে তাদের মধ্যে একজন আন্ডারস্ট্যান্ডিং হয়, যোগাযোগ হয়, অ্যান্ড দে বেসিক্যালি ইনিশিয়েট এ চেঞ্জ ফর পলিসি চেঞ্জ। তো এটা এবং এই যে তাদের মধ্যে যে যোগাযোগটা তৈরি হবে, আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, তার মধ্যে ওয়ান অফ দ্য থিংস ইজ লাইক দে ডু শেয়ার কমন পলিসি বিলিভস। মানে কিভাবে পরিবর্তন করব এবং ফলাফলটা কেমন হবে সেই সংক্রান্ত একটা কমন আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট যাদের মধ্যে হয়, তাদের মধ্যে এক রকমের কোয়ালিশন ফর্ম হয়। সেই কোয়ালিশনের মধ্যে ব্যুরোক্রেসি আসতে পারে, পার্লামেন্টের মেম্বার আসতে পারে, পলিটিক্যাল লিডার আসতে পারে, সিভিল সোসাইটি মেম্বার আসতে পারে, বাট দেয়ার ইজ এ লার্জার কাইন্ড অফ নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কটা ফর্ম করে এবং দ্যাট নেটওয়ার্ক অ্যাকচুয়ালি অ্যাডভোকেটস ফর দ্য পলিসি চেঞ্জ অ্যান্ড দ্য চেঞ্জ টেক্স প্লেস। সো ইট ইজ মোর কাইন্ড অফ এ সিম্প্যাথেটিক অ্যাডমিনিস্ট্রেশন ইজ এন অফিস। লাইক ইফ ইউ হ্যাভ সাম পিপল, যেহেতু পলিসি কোয়ালিশনের মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি এটা করতে পারবেন, যদি কিনা if you know someone among the policy makers, if you have the access to the government, if you have access to the parliament and the bureaucracy, then perhaps the network can work better to initiate some changes. And a strong group of allies with the common goals in place or to be found. That is a primary condition for this kind of a advocacy coalition framework. আমরা বিস্তারিত বলবো না, এটা নিশ্চয়ই অন্য সময় বলা হবে। দেন পলিসি উইন্ডো, এটা হচ্ছে কিংডনের, সেটা বলছে এটা মাল্টিপল, যেটাকে আমরা বলছিলাম যে মাল্টিপল স্ট্রিম ফ্রেমওয়ার্ক, অর্থাৎ সে বলেছে যে পলিসি ক্যান বি চেঞ্জ ডিউরিং এ উইন্ডো অর অপরচুনিটি, window of opportunity when advocates successfully connect two or more components of the policy process, যেটাকে বলি যে প্রবলেম স্ট্রিম, পলিটিক্যাল স্ট্রিম অ্যান্ড সলিউশন স্ট্রিম। এই তিনটা স্ট্রিম যখন এক জায়গায় হয়, অর্থাৎ এটা হচ্ছে যে কিংডন বলছে যে একটা ইটস এ কন্টিনিউয়াস ফ্লো, কিন্তু এটা একটা এই পলিসি চেঞ্জটা হতে গেলে তিনটা জিনিস এক জায়গায় আসলে একটা নতুন জানালা খুলে যায়। মানে একটা প্রবলেমটা খুব অ্যাকিউট হতে হবে, অর্থাৎ তার অ্যাটেনশনটা পেতে হবে, তার সলিউশনটা থাকতে হবে, এবং একই সাথে এটার পেছনে যে পলিটিক্যাল সাপোর্ট সেটা থাকতে হবে। এই তিনটা জিনিস যদি এক জায়গায় হয় তাহলে একটা উইন্ডো অফ অপরচুনিটি ওপেন হয় এবং তখন একটা পলিসি নেওয়া হয় কিংবা পলিসি চেঞ্জ অ্যাডপ্ট করা হয়। এটা হচ্ছে পলিসি উইন্ডো থিওরি। তো এটা হচ্ছে ব্রডলি আমরা কেন কিভাবে পলিসি চেঞ্জ হয় বা কিভাবে পলিসি অ্যাডপ্ট হয় সেটাকে ব্যাখ্যা করার জন্য তিনটা থিওরি। আমরা
ব্রডলি যদি দেখি যে এখানে দেখা যাচ্ছে মানে এই তিনটা থিওরিকেই মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে আমরা বলছি যে দ্যার লাইক টু কম্পিটিং চেঞ্জ, একটা হচ্ছে দ্য স্ট্যাবিলিটি ইন পলিসি মেকিং অ্যান্ড দ্য ইনক্রিমেন্টাল নেচার অফ পলিসি চেঞ্জ অ্যাজ ইন্ট্রোডিউসড বাই লিনব্লোম। আমরা ওই লিনব্লোমের থিওরিটাই আমরা একটু মূলত ব্যাখ্যা করব বাকি অংশগুলোর সময়ের মধ্যে। আরেকটা হচ্ছে এপিসোডস অফ অ্যাব্রাপ্ট চেঞ্জেস এলাবোরেটেড বাই, যেটাকে আমরা একটু আগে দেখলাম যে বামগার্টনার এন্ড জোনস, যেটা পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম থিওরিতে বলেছেন। আর এর মাঝামাঝি অ্যাডভোকেসি কোয়ালিশনটা হচ্ছে যে ইটস ইন বিটুইন। তো আমরা মূলত আজকে যে লেকচারটাতে কভার করতে চাই সেটা হচ্ছে লিনব্লোমের এই যে গ্র্যাজুয়াল বা ইনক্রিমেন্টালিজম ইন পাবলিক পলিসি মেকিং যে আইডিয়াটা আছে সেটা। সো হোয়াট দে ডু, দে বেসিক্যালি অ্যাডভোকেটস ফর স্ট্যাবিলিটি, মানে কোনো রকমের বড় রকমের চেঞ্জ ছাড়া, কোনো সমাজের যে এক্সিস্টিং স্ট্রাকচার এবং ইনস্টিটিউশন যে কনফিগারেশনটা আছে সেটার মধ্যে বড় রকমের পরিবর্তন করা ছাড়াই যে সমস্ত পলিসি চেঞ্জের কথা সাজেস্ট করে এবং হাউ দ্যাট পলিসি ইজ বিং টেকেন, সেটা হচ্ছে লিনব্লোমের আইডিয়া। সো লিনব্লোম তার এই গ্র্যাজুয়াল পলিসি চেঞ্জ বা ইনক্রিমেন্টালিজম ইন পলিসি চেঞ্জ, এইটাতে তার একটা বিখ্যাত বই আছে, সেই বইটাতে উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন দ্য সায়েন্স অফ মডেলিং থ্রু। এই কয়টা বাজে আমি দেখতে পাচ্ছি না, সময় দেখি, 8:40, আমি ছেড়ে দিব so that I can get more and more questions. So the science of modeling through, এটা 60s এ লেখা একটা early late 50s বা 60s এ পাবলিশ একটা বই। সেখানে বেসিক্যালি লিনব্লোম describes policy change as a modeling through, মানে এটা ওরকম অত রেশনাল ব্যাপার না, or as a kind of incremental change, যেটাকে সে বলছে বেবি স্টেপস, যে এটা স্মল স্টেপস, যে পলিসি চেঞ্জ আসলে মানে অ্যাকর্ডিং টু লিনব্লোম এটা একেবারে মানে দিনকে রাত করে ফেলা, রাতকে দিন করে ফেলা বা একদম আপসাইড ডাউন করে ফেলা, এটা অতটা সহজ না। রাদার হোয়াট উই ডু, we bring some চেঞ্জেস, স্মল চেঞ্জেস স্টেপ বাই স্টেপ। যেমন বাচ্চাদের হাঁটার ক্ষেত্রে একবার পড়ে যায়, পিছনে যায়, আবার হাঁটে, আবার উঠে দাঁড়ায়, আবার হাঁটে, এইটার সাথে তুলনা করেছে, বেবি স্টেপস এর সাথে তুলনা করেছেন যে পলিসি চেঞ্জ বেসিক্যালি দ্যাটস হাউ উই ডু, or that's how but should be done. That's like what Lindblom has suggested. And according to him, the policy change is evolutionary rather than revolutionary. And he said that democracies change their policies almost entirely through incremental adjustment. So, well, I mean, at a democracy change their policies almost entirely through incremental adjustment. Usually, আমরা সাধারণত যেটা দেখে থাকি সেটা হচ্ছে যে যদি একটা স্টেবল পলিটি থাকে, লাইক হোয়াট ইজ পলিটি মানে হচ্ছে একটা রাজনৈতিক ব্যবস্থা, অর্থাৎ যেখানে পলিটিক্যাল ইনস্টিটিউশনস are already in place and they have defined role and reasonably functioning, সেরকম একটা পলিটি যদি হয়, ফর এক্সাম্পল আমরা যদি বলি যে ইন্ডিয়া, ফর এক্সাম্পল, ইন্ডিয়া ইজ নট দ্য বেস্ট এক্সাম্পল অফ ডেমোক্রেসি। হাউএভার ইন্ডিয়া the institutions, the democratic institutions, for example election commission, for example judiciary, parliament, they reasonably works. They don't perform the best in the world, however they do function. এইরকম একটা সিচুয়েশনে সাধারণত দেখা যায় যে কোনো রেভলিউশনারি পলিসি চেঞ্জ আসে না, এটা সাধারণত এভলিউশনারি চেঞ্জ গুলো হয়, আর ইনক্রিমেন্টাল চেঞ্জটা হয়। এটা লিনব্লোম বলছে যে পলিসি ডাজ নট মুভ ইন লিপস অ্যান্ড বাউন্ডস, মানে একদম লাভ দিয়ে পরিবর্তন হয় না। হি আর্গুজ দ্যাট আর্গুমেন্ট ফর ইনক্রিমেন্টাল পলিসি চেঞ্জ ইজ দ্যাট দ্য পলিটিক্যাল চেঞ্জ মাস্ট নট চ্যালেঞ্জ দ্য ফান্ডামেন্টাল কনসেনসাস হুইচ এক্সিস্ট অন দ্য রুলস অফ দ্য গেম অ্যান্ড আদার বেসিক ভ্যালুজ উইদাউট হুইচ নন কোর্সিভ ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ পসিবল। মানে এটার এই গ্র্যাজুয়াল পলিসি চেঞ্জটা বুঝতে গেলে আমাদেরকে ধরে নিতে হবে, বা এই গ্র্যাজুয়াল পলিসি চেঞ্জ ওয়ার্কস ইন এ কনটেক্সট ওয়্যার ইউ হ্যাভ গট এ স্টেবল পলিটি, অ্যাজ আই সেড, হুইচ ইজ ডেমোক্রেটিক পলিটি। মানে যেটা আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে উদাহরণটা দিচ্ছিলাম, যে এরকম জায়গাতে মানে যেখানে ফান্ডামেন্টাল কনসেনসাস এক্সিস্ট অ্যামং দ্য কোর অ্যাক্টরস অ্যাবাউট দ্য রুলস অফ দ্য গেম, মানে একটা মানে ফান্ডামেন্টাল যে প্রিন্সিপাল গুলো আছে, ফর এক্সাম্পল আমাদের যে কনস্টিটিউশনের যে নিয়মগুলো বলা আছে সেইটা সংক্রান্ত, সেটার ব্যাপারে, মানে কনস্টিটিউশন is the core book of rules of the game of the country, right, for the government. তাহলে এই কনস্টিটিউশনটা সম্পর্কে যে যারা কোর প্লেয়ার আছে একটা সোসাইটিতে, তাদের মধ্যে একটা কনসেনসাস এক্সিস্ট করছে। এরকম একটা সিচুয়েশনে আসলে
kind of a condition does it. If you say democracy which will reasonably function in the terms that the institutions, democratic institutions, they function reasonably, then you can suggest, or in that case, no regulation is changed, rather go for change. Raised. Go ahead with the question. আমার প্রশ্ন ছিল যে কোনো পার্টির ক্ষেত্রে আমরা এই কিনা বা আমরা কি কনসিডার কিনা নন ডেমোক্রেটিক কোনো পার্টি এটা ডেমোক্রেটিক কান্ট্রি কেবল হ্যাঁ এই না আমাদের একটা লিমিটেশন আছে যে ইন্টারনেট আমরা যে পাবলিক এটা ক্রিয়েশনটা হচ্ছে উই আর অ্যাকচুয়ালি ওয়ার্ক ইন রিজনেবল ডেমোক্রেসি। তো এটা ধরে নিয়ে ওয়েল আই মিন কিন্তু তাহলে কি যারা নন ডেমোক্রেটিক রেজিম অর পলিটি ফর এক্সাম্পল নর্থ কোরিয়া তারা কি পলিসি নেয় না? সেখানে কি মানে পলিসি তো নিতেই হবে, মানে এনি ডিসিশন টেকেন বাই দ্য গভর্নমেন্ট দ্যাট ইজ এ পলিসি, ফলে পলিসি তো নিতেই হবে, পলিসি না নেওয়ার তো কোনো সুযোগ নেই। মানে আই মিন এভরি গভর্নমেন্ট নিডস টু টেক ডিসিশন, তাই না? সেটা নিবে, কিন্তু সেখানে প্রশ্নটা যদি এমন হয় যে সেখানে কি ইনক্রিমেন্টাল পলিসি নেয়? ইয়েস। সো কোয়েশ্চেনটা অফকোর্স আমি একটা শর্ত বলেছি যে একটা লিবারাল ডেমোক্রেসি থাকতে হয়, বাট এট দ্য সেম টাইম তার সাথে আরেকটা শর্ত যুক্ত, সেটা হচ্ছে একটা স্টেবল পলিটি। মানে স্ট্যাবিলিটি মানে একটা নন ডেমোক্রেটিক পলিটিও কিন্তু স্টেবল হতে পারে। ফর এক্সাম্পল নর্থ কোরিয়া, ইউ ডোন্ট সি আই মিন সেখানে স্ট্যাবিলিটি আছে, যেখানে স্ট্যাবিলিটি আছে সেখানে ইনক্রিমেন্টাল পলিসিজ আর ভেরি লাইকলি অপশন। অলরাইট, সো দুটো শর্ত, একটা হচ্ছে যে আমার ডেমোক্রেসি মানে আই মিন ডেমোক্রেসি বলতে আমরা আইডিয়াল ডেমোক্রেসির কথা বলছি না, যেখানে মানে রিজনেবলি দ্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস ডু ফাংশন অ্যান্ড অলসো দেয়ার ইজ এ সার্টেন লেভেল অফ পলিটিক্যাল স্ট্যাবিলিটি এক্সিস্ট ইন এ পলিটি, সেই জায়গাতে আসলে ইনক্রিমেন্টাল পলিসির কথা ভাবা যেতে পারে। কিন্তু যেখানে ইনস্টেবিলিটি আছে অর সেখানে কিন্তু এই আপনার রেভলিউশনারি পলিসি নেওয়া হতে পারে, মানে বিগ চেঞ্জ হতে পারে, বিকজ বিকজ নাথিং ইজ সেটেলড। সেক্ষেত্রে তো যে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক অ্যাক্টররা অনেক রকম ভাবে পুশ করতে পারে, এবং and finally it can be reached to any kind of revolutionary change which is completely different than what you have at the moment, so that can happen. And also like যদি একটা for example Somalia, for example Burma at the moment, Myanmar, I mean, so এক্ষেত্রে things are not settled, so এখানে কিন্তু incremental policy making হবে না, এখানে কিন্তু হবে আসলে revolutionary policy making mostly, I mean regarding their parliament, regarding their distribution of resources, regarding education and so on. I mean when they will reach to kind of a consensus, তখন কিন্তু তার মানে ওই revolutionary change হবে, but after having some years or certain period with some consensus, in that case you can have incremental or gradual policy change. All right, am I making sense? Okay, আমরা ফিরবো আপনাদের প্রশ্নের জন্য। So therefore drastic policy change is very unlikely or rather not possible, which is contrary to what Kingdon এবং বাউমগার্টনার ওরা বলেছে, মানে যেটা ওই যে আপনার অ্যাডভোকেসি কোয়ালিশন ফ্রেমওয়ার্কে কিংবা পলিসি স্ট্রিমে যে সেখানে কিন্তু বড় রকমের চেঞ্জ আনা সম্ভব, বাট সেটা হচ্ছে যে যদি ওরকম সিচুয়েশন হয় সেক্ষেত্রে সম্ভব। কিন্তু দেখা গেছে প্র্যাকটিক্যালি ইন মোস্ট কেসেস আসলে আমরা ইনক্রিমেন্টাল পলিসির দিকেই যাচ্ছি। এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কেন এই ইনক্রিমেন্টাল পলিসি চেঞ্জ হয়, কেন মানে কেন বড় রকমের চেঞ্জ হয় না? মানে আমরা যে এত আন্দোলন করি, এত কিছু করি, ফর এক্সাম্পল আমাদের এখানে যদি আপনি দেখেন যে এই দুটো বড় লেটেস্ট যদি দুটো বড় মুভমেন্ট আপনি দেখে থাকেন আমাদের দেশে, যেটা হয়েছে একটাকে আমরা বলছি যে কোটা আন্দোলন, আর একটা হচ্ছে যে নিরাপদ সড়ক আন্দোলন। সেখানে কিন্তু সবাই কি চেয়েছিল, ক্যান ইউ রিমেম্বার? যে আপনি যদি ফর এক্সাম্পল নিরাপদ সড়ক আন্দোলন, আপনি যদি মানুষের যারা মিছিল করেছিল, যারা রাস্তা অকুপাই করেছিল, যারা বিভিন্ন ব্যানার পোস্টার ফেস্টুন নিয়ে যে সমস্ত বাচ্চারা স্কুলের রাস্তাতে দাঁড়িয়েছিল, ইফ ইউ ক্যান রিমেম্বার দেম, ইফ ইউ ক্যান রিমেম্বার দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পোস্টার, সেখানে কি চেয়েছিল? তারা রাষ্ট্রের সংস্কার চেয়েছে, রাষ্ট্র বদল দিতে হবে, উই ওয়ান্ট জাস্টিস, তাই না? এটা আপনি এখনই গুগল করেন, দেখবেন যে এইগুলো হচ্ছে মেইন স্লোগান। তার মানে এই উই ওয়ান্ট জাস্টিস, তার মানে জাস্টিস ইজ নট দেয়ার। এই জাস্টিস আনাটা হচ্ছে একটা রেভলিউশনারি চেঞ্জ, এবং
কিন্তু what happened finally? Nothing was actually addressed. And what they did, they basically made a little amendment in the existing law. তাহলে মানে আমরা চেয়েছি, দাবি করেছি যে আমাদের একটা বড় পরিবর্তন দরকার, কিন্তু ইভেন্চুয়ালি উই এন্ড আপ উইথ সাম ইনক্রিমেন্টাল চেঞ্জ। তাহলে সমস্যাটা কোথায়? তাহলে কেন এটা হয় না? প্রশ্নটা হচ্ছে সেখানে। সো এখানে এইটার ব্যাখ্যা দিয়েছে লিনব্লুম। সে বলছে যে the structural system could be an explanatory variable. The structure, particularly, যদিও তার ব্যাখ্যাটা ফোকাসটা হচ্ছে অন্য জায়গায়, কিন্তু he actually pointed out the very right thing, যে স্ট্রাকচারের মধ্যে আমরা আছি, সেই স্ট্রাকচারের মধ্যে আসলে বড় পরিবর্তন হওয়া সম্ভব না। এখানে সে বলছে যে according to him, the market is one of important factors, especially regarding welfare policies and trade unions, for as it is imprisons policy making. সে আমরা এখানে যদিও তার উদাহরণটা হচ্ছে মার্কেট এবং ট্রেড ইউনিয়ন রিলেটেড পলিসির কথা বলছে, ওয়েলফেয়ার পলিসির কথা বলছে, ধরো আপনাদের শ্রমিকদের জন্য বেতন বাড়িয়ে দেবো না কেন, কিংবা যেমন ধরো যাক আমাদের এখন পর্যন্ত শ্রমিকরা দাবি করছে যে তাদের যে উইথ দিস ইনফ্লেশন এন্ড এটসেট্রা আমাদের আরএমজি সেক্টর না, আমাদের সকল ক্ষেত্রে মিনিমাম ওয়েজ হওয়া উচিত যে 25,000 টাকা শ্রমিকদের ক্ষেত্রে, বা পার্টিকুলারলি আরএমজি সেক্টরে তার ন্যূনতম মজুরি হওয়ার কথা 25,000 টাকা, কিন্তু যে এটা ইট ইজ সামহাওয়ার অ্যারাউন্ড লাইক 6,000 টাকা, ইভেন লেস দেন দ্যাট। এখন এই যে কিন্তু কেন 25,000 টাকা হবে না, কেন 25,000 টাকা হচ্ছে না? 6,000 টাকা বেড়ে হয়তো বড় জোর 8,000 টাকা হবে, বা 8,000 টাকা থেকে 10,000 টাকা হবে, কিন্তু 25,000 টাকা হবে না। হচ্ছে না, হচ্ছে না, হবে না বলতে পারি না, কিন্তু হচ্ছে না, বা সহসা কোনো সম্ভাবনা আমি দেখছি না। সেটার কারণটা হচ্ছে যে এই মার্কেট ইমপ্রিজনস, আমাদেরকে একটা জেলাবদ্ধ করেছে, একটা আটকে দিয়েছে, যে তার বাইরে আমরা যেতে পারছি না। এখানে মার্কেট একটা উদাহরণ মাত্র, দ্য স্ট্রাকচারাল সিস্টেম, দ্যাট স্ট্রাকচার অ্যাকচুয়ালি আমার যদি এটা ইট ইজ এ মার্কেট ফর ইকোনমি, বাট এগেইন ফর দ্য পলিটিক্যাল মার্কেটের ক্ষেত্রে যদি আমরা বলি যে ইটস এ ল্যাক অফ কম্পিটিটিভ পলিটিক্স and lack of capacity of the political party, that is also a structural system that actually give us a kind of a imprisonment for the policymakers not to bring any revolutionary change, rather they encourage to get some incremental change. আমরা শেষ করতে চাই আরো কুইকলি। এটা হচ্ছে যে ওর একটা উক্তি, এই ফলে এক ধরনের ইমপ্রিজনমেন্ট আছে, যে কারণে আসলে এই আমরা বড় রকমের পরিবর্তনগুলো আনতে পারি না। লিনব্রোমের যদি আমরা আর্গুমেন্টটা আরেকটু দেখি, সেখানে সে বলছে যে সে বলছে যে আমরা পলিসি মেকিং বা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ন্যাশনাল ডিসিশন মেকিং এর একটা পপুলার আইডিয়া আছে, ন্যাশনাল সেটাও কাজ করে না। কারণ বলছে যে রেশনাল কম্প্রিহেন্সিভ ডিসিশন মেকিং মাস্ট স্যাটিসফাই টু কন্ডিশনস দ্যাট আর আনলাইকলি টু বি মেড ফর মোস্ট ইস্যুস। ফর এক্সাম্পল অ্যান এগ্রিমেন্ট অন অবজেক্টিভস, যে সবার মধ্যে রেশনাল একটা রেশনাল সবার জন্য যেটা ভালো হবে, সেই ভালো হওয়ার ব্যাপারে সর্বদা একটা এগ্রিমেন্ট থাকতে হবে। ফর এক্সাম্পল আমাদের মালিক পক্ষ আছে, শ্রমিক পক্ষ আছে, সরকার আছে, তাহলে এদের মধ্যে আমাদের একটা এগ্রিমেন্ট থাকতে হবে, এগ্রিমেন্টে পৌঁছাতে হবে যে আমরা মনে করছি যে ন্যূনতম মজুরি এই টাকাটা হওয়া উচিত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই টাকাটা হলে আমাদের সবার লাভ হবে কি হবে না, সেইটা সম্পর্কে প্রেডিক্ট করার আমাদের একটা ক্যাপাসিটি থাকতে হবে। all actors need to have the capacity to predict the consequences of the associated alternatives. এটা 25,000 টাকা করলে কি হবে, 20,000 টাকা করলে কি হবে, সেটা সংক্রান্ত যদি আমাদের ধারণা না থাকে, তাহলে এই রেশনাল ডিসিশন মেকিংটা হবে না। আমরা ফলে ওই সবার জন্য স্যাটিসফাইং যে অপশন, সেটা আমরা নিতে পারবো না। So why these conditions are not unmet, সেক্ষেত্রে আমরা লিনব্রোম বলছে সেক্ষেত্রে আমরা ন্যাশনাল ডিসিশন মেকিং নিতে পারি না। সো বেসিক্যালি সেক্ষেত্রে আসলে ওই ইনক্রিমেন্টাল পলিসি মেকিংটাই যেতে হবে। তো এই ইনক্রিমেন্টাল গ্রাজুয়াল পলিসি মেকিং এর ফলে যে চেঞ্জটা ইনক্রিমেন্টাল যদি হয়, তাহলে এটা রিপ্রোডাকশন
দরকার, আমাদের প্রচুর মানুষ ড্রপ আউট হচ্ছে, তাদেরকে নিয়ে আসা দরকার, এরকম অসংখ্য দাবি দেওয়া আছে। এই দাবি দাওয়াগুলোকে যদি সরকারকে অ্যাকোমোডেট করতে হয় তাহলে তাদের একটা হিউজ রকমের বাজেট অ্যালোকেশন করতে হয়। তো সরকার যে আসলে দাবি দাওয়াগুলোতে খুব আস্তে আস্তে রেসপন্ড করে তার প্রমাণটা হলো যে ইউ সি দিস বাজেট ডেটা। এখানে পলিসি টেক্সট নাই, কিন্তু বাজেটের থেকে আমরা বুঝতে পারি যে সরকার আসলে কোনো মেজর চেঞ্জ আনছে না। ইউ সি, এটা 80s থেকে আমরা 2021 পর্যন্ত ডেটা আছে এখানে, সেখানে আপনি দেখেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1980 সাল থেকে প্রায় এই 90 প্রায় 2000-এর কাছাকাছি সাল পর্যন্ত কিন্তু ধীরে 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 সামান্য 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 পরিবর্তন হয়েছে। মানে বাজেটে পরিবর্তন হয়েছে, মানে সরকারের ডিসিশনে সামান্য সামান্য পরিবর্তন হয়েছে। তার মানে দিস ইজ আ ইনক্রিমেন্টাল চেঞ্জ। এবং 2000-এ এসে 98-99-এ এসে আমরা উই সি এ ড্রাস্টিক চেঞ্জ, মানে ইটস এ বিগ লিপ, মানে একটা বড় জাম্প। কেন? তখন আমাদের প্রচুর পরিমাণ টাকা আমরা ওই যে শিক্ষা উপবৃত্তিতে খরচ করেছি, which was a big kind of a change, which is not an incremental change, which is a big change. Then again we continued, and also again we after 2006 এসে আমরা আরেকটা চেঞ্জ দেখছি, and then we saw there is a kind of a decrease. লাইক এগেইন এই জায়গাটা তো কিন্তু কোনো মেজর চেঞ্জ দেখছি না, মানে ডিক্রিজ করছে কিন্তু ধীরে 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 ডিক্রিজ করছে। দ্যাট মিনস যদি আমরা ওভারঅল ট্রেন্ডটা আপনি দেখেন, একদম লাস্টে যে শেডটা দেখা যাচ্ছে, ইউ সি একদম নিচে যে একটা শেড আছে ব্ল্যাক বা অ্যাশ শেড, সেটা আপনি দেখতে পারেন যে আমাদের এডুকেশন সেক্টরে যে স্পেন্ডিং সেটা একটা হালকা একটা স্টেডি চেঞ্জ। তার মানে এটা দিয়ে প্রমাণ করা যায় যে সরকার এডুকেশন সেক্টরে যে ডিসিশন গুলো নিচ্ছে সেটা আসলে ইনক্রিমেন্টাল ডিসিশন নিচ্ছে। দেয়ার ইজ নো কাইন্ড অফ ড্রাস্টিক অন্তরা চলবে? জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, প্রথমে হচ্ছে যে যে আমরা মানে ওর কথা যদি আমরা মিরাজের কথা ভাবি, যে
প্রবলেমটা যে প্রবলেম এটা কে ডিফাইন করবে, তাই না? তার প্রবলেমটা এক একজনের কাছে এক এক রকম ভাবে তো ডিফাইন্ড হচ্ছে। সিএনজি চালক একরকম ভাবে বলছে, বাস চালক একরকম বলছে, বা আমরা যারা যাত্রী তারা একরকম ভাবে বলবো, পুলিশ একরকম ভাবে বলবে, তাই না? তাহলে প্রবলেমটা কি? ইয়েস, প্রবলেমটা কি কে ডিফাইন করবে, দিস ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল পার্ট। এবং সেক্ষেত্রে ওই যে আমরা কোয়ালিশন ফ্রেমওয়ার্কের কথা যেটা বলছি, সেখানে বলা হচ্ছে যে আসলে এটা মানে এখানে কোনো অবজেক্টিভিটির বলে কিছু নেই। there is nothing called objective, everything is subjective। মানে সাবজেক্টিভ এই অর্থে সাবজেক্টিভ যে প্রতিটা অপশন কিংবা সাজেশন সেটার পিছনে ইট ইজ ব্যাকড বাই ইন্টারেস্ট। মানে যখন যখন সিএনজি চালক কিছু বলছে যে এইভাবে রাস্তার ট্রাফিক জ্যাম সরানো যায়, দ্যাট সাজেশন ইজ ব্যাকড বাই দ্য ইন্টারেস্ট অফ দ্য সিএনজি ড্রাইভার্স। যখন পুলিশ বলছে তখন দ্যাট সাজেশন ইজ ব্যাকড বাই দ্য পুলিশ, অর আমি আপনি যখন বলছি অ্যাজ এ প্যাসেঞ্জার, তখন আমাদের ইন্টারেস্টের জায়গা থেকে। এবং দ্যাট ইজ হাউ ইট ইজ, ইটস ওকে। কিন্তু এই 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 যে নেগোসিয়েশনটা, অর্থাৎ কার ডেফিনেশনটা ফাইনালি টিকবে, সেটা ডিপেন্ড করছে যে আমাদের ইনস্টিটিউশনটা যেটার মধ্যে দিয়ে এই ডিসিশনটা নেওয়া হবে, সেই ইনস্টিটিউশনটা কতটুকু এই বিভিন্ন মতামতগুলোকে অ্যাকোমোডেট করে। ধরা যাক অ্যাকোমোডেট করার রাস্তা কি, ধরা যাক আমাদের এই ট্রাফিক ঠিক করার জন্য আমাদের আইন করতে হবে, তাহলে আইনটা কোথায় করে? আইনটা করে পার্লামেন্টে। তাহলে সেই পার্লামেন্টে কি আমার বা সিএনজি চালক কিংবা পুলিশের কিংবা সিএনজি মালিকের কথা বলার কোনো সুযোগ আছে কিনা? মানে আমরা ব্যক্তিগতভাবে যাওয়ার কথা বলার দরকার নেই, কিন্তু আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ আছে তারা কি তাদের বক্তব্য ওখানে যে কথা বলতে পারে কিনা, প্লেস করতে পারে কিনা, নেগোসিয়েশনটা হয় কিনা? যদি হয়, হওয়ার সুযোগ যদি থাকে, তাহলে দিস ইজ এ ডেমোক্রেটিক প্রসেস। সো ধরা যাক সরকার একটা সিদ্ধান্ত নিল যে এটা সিএনজি চালকদের ধরা যাক ভাড়া বাড়িয়ে দিল, কথার কথা। এটা যদি আমি আপনি জনগণ হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হই, তাহলে এই সরকারকে পরের বছর ভোট দিয়ে বদলে দিব, যে সরকার আমাদের কথা শুনে না। তাহলে তাহলে সরকার যদি এরকম ভোট দেওয়ার বন্দোবস্ত থাকে, তাহলে সরকার সবার কথাকে শোনার চেষ্টা করবে। অর্থাৎ ওই যে নেগোসিয়েশনটা যেটা হবে পার্লামেন্টে, সেই নেগোসিয়েশনটাতে সরকার তাদের কথাটা গুরুত্ব দিবে যাদের উপরে তার ভোটের বা তার 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 টেকা না টেকা, তার সমর্থন অসমর্থন নির্ভর করছে। ফলে দিস ইজ এ ডেমোক্রেটিক প্রসেস অফ নেগোশিয়েটিং ডিফারেন্ট কাইন্ড অফ ইন্টারেস্ট ইউজুয়ালি। সো এইটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রিকন্ডিশন টু বি এক্সিস্ট। সেকেন্ড প্রশ্ন যেটা সাজিদ বলছে যে পরস্পরকে যেটা জনগণের জন্য সিদ্ধান্ত নেয় না সরকার, আই ডু কমপ্লিটলি ডিসএগ্রি উইথ ইউ যে সরকার, এনি সরকার, এই সরকার সেই সরকার, কোন সরকার, সব দেশের প্রাইমারিলি সে জনগণের জন্য সিদ্ধান্ত নেয় তা না, সে সব সিদ্ধান্ত নেয় ইন দ্য নেম অফ পাবলিক। কিন্তু সিদ্ধান্তগুলো নেয় হচ্ছে ইন ফেভার অফ দ্য ডমিনেন্ট কোয়ালিশন, অর্থাৎ যারা সরকার চালাচ্ছে, যে এলিট গ্রুপ, যে রুলিং এলিটরা, তাদের যে স্বার্থ, সেই স্বার্থের জন্য সিদ্ধান্তটা নেওয়া হয় এবং সেই সিদ্ধান্তটাকে বাজারে সেল করা হয় ইন দ্য নেম অফ পাবলিক, সোজা কথা। ফলে যদি এগেইন আমি আবার আমার একটু আগে যেটা বললাম তার সাথে যুক্ত, যে যদি কিন্তু সরকার, তাহলে কি জনগণের জন্য কিছু, জনগণের কোনো জায়গা নেই? ইয়েস, জনগণের অবশ্যই জায়গা আছে, যদি জনগণকে গুরুত্ব দিতে হয়। মানে ধরা যাক সরকার আমাদের এখানে কি করেছে, আমাদের এই যে বিদ্যুতের জন্য একটা কুইক রেন্টাল প্ল্যান্ট স্ট্যাবলিশ করার সিদ্ধান্ত নিয়েছে। এখন কুইক রেন্টাল প্ল্যান্ট স্ট্যাবলিশ করার সিদ্ধান্ত নিয়েছে কাদের জন্য? যারা এই বিদ্যুৎ ব্যবসায়ী। তারা কারা? সরকারের সাথে ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী, তাদের জন্য। এখন এই সিদ্ধান্তটা নেওয়ার ফলে যদি বিদ্যুৎ ব্যবস্থার পরিবর্তন না হয় এবং তাতে আমি আপনি যদি অখুশি হই, তাহলে তো আমাদের কাছে সুযোগ থাকবে যে উইল চেঞ্জ দ্য গভর্নমেন্ট ইন দ্য নেক্সট ইলেকশন। So if the election process doesn't work, that is the fundamental basic democracy. আমি যেমন শুরুতেই বলেছি যে democratic system is the precondition of this entire discussion. তো যদি ওই ডেমোক্রেটিক সিস্টেমটা থাকে, তাহলে কিন্তু সরকার যদি তার বন্ধুদের জন্য, তার ঘনিষ্ঠজনদের জন্য কোনো সিদ্ধান্ত নিয়েও থাকে, তাহলে কিন্তু আমরা তার প্রতিশোধ নিতে পারি থ্রু ইলেকশন, থ্রু ডেমোক্রেটিক প্রসেস। ফলে সরকার যেহেতু এই ভয়টা পায় ইন ডেমোক্রেসি, তখন সে যা ইচ্ছা তাই সিদ্ধান্ত নিতে পারে না। জনগণের কথা তাকে ভাবতে হয়, তার ভোটারদের কথা তাকে অবশ্যই ভাবতে হয়। কিন্তু যদি এই ফান্ডামেন্টাল প্রসেসটা যদি কাজ না করে, তাহলে কিন্তু সরকার যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে এবং ডাজন্ট রিয়েলি ম্যাটার। সেক্ষেত্রে জনগণের কিছুই বলার থাকবে না, মানে ভুগতে হবে, মানে আনলেস আর আদারওয়াইজ এনি পলিটিক্যাল চেঞ্জ টেকস প্লেস। সামিয়া ইয়েস অর নো বলা মুশকিল,
ইয়েস, যেখানে ইনক্রিমেন্টাল পলিসি কাজ করে না সেখানে রেভুলেশনারি পলিসি কাজ করবে কিনা আমি বলবো যে আসলে এটা এটা কোনো মডেলের ব্যাপার না, প্রাইমারিলি ইটস ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য প্রবলেম। ফর এক্সাম্পল, আমরা উই আর সাজেস্টিং some suggestions or policy change which cannot be taken from the existing policy, then we need revolutionary policy, then we need like big change. Or if we have something, we are looking for some alternatives which can be taken as a sort of extension or modification of the existing policy, that also can be taken. So it depends most on the nature of the problem itself. Yes, thank you. Next, quickly. Yeah. Right. স্যার যেটা বলছিলেন সেটার সাথে কানেক্টেড একটা কোয়েশ্চেন আমি কমেন্ট বক্সে পাচ্ছি হাসিন জাওয়াদ আলী থেকে, ডাজ গভর্নমেন্ট টেক সেলফ সার্ভিং পলিসি? এটা একটা। আরেকটা সাবরিনা আপু বলছেন, is there any difference between policy and act? ওকে, আমি দ্বিতীয় প্রশ্নটা শুরু করি। পলিসি এবং অ্যাক্ট সব একটি পলিসি, সরকারের নেওয়া সকল সিদ্ধান্ত, হচ্ছে ওই যেটাকে আমরা বলি প্রজ্ঞাপন জারি করে না, সেই প্রজ্ঞাপনে জারি হওয়া সকল সিদ্ধান্ত, সরকারের যে কোনো সিদ্ধান্ত, সেটা হতে পারে, যেমন ধরো যে আমাদের নারী উন্নয়ন নীতি আছে সেটাও পলিসি, আবার ধরা যাক আমাদের ওই যে লোকাল গভর্নমেন্ট অ্যাক্ট আছে সেটাও পলিসি, আবার ওই যে বাস ভাড়া বাড়িয়ে দিলাম সেটাও পলিসি। অর্থাৎ এনি ডিসিশন টেকেন বাই দ্য গভর্নমেন্ট ইজ এ পলিসি বাই ডেফিনেশন। সো অ্যাক্টও অবশ্যই পলিসি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে না, সরকার তো একটা যন্ত্র, সরকার ইটসেলফ হ্যাজ নাথিং টু ডু উইথ ইট। লাইক সরকার চালাচ্ছে কারা? মেশিনারি, একটা যন্ত্রকে স্টিয়ারিং এ আছে। সো ইন্টারেস্ট হচ্ছে মেশিনের না, ইন্টারেস্ট হচ্ছে যে স্টিয়ারিং এ বসে আছে, যে বা যারা, তাদের ইন্টারেস্ট। এখন এগেইন আমার বারবার করে ওই প্রশ্নটাতে ফিরে যেতে হচ্ছে যে এই যে কে গাড়িটা চালাবে, সেই চালানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি জনগণের কাছে থাকে, তাকে নির্বাচন করার ক্ষমতা যদি জনগণের কাছে থাকে, তাহলে জনগণের কাছে কিন্তু ওই লিভারেজটা থাকে বা লিভারটা থাকে, যেটা টান দিলে সে সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ আমার স্বার্থের পরিপন্থী, দেশের বেশিরভাগ মানুষের স্বার্থের পরিপন্থী একটা সিদ্ধান্ত নিল ও এক্সিস্টিং রেজিম, তখন তারা যদি পরের বার নির্বাচনের মুখোমুখি হওয়ার একটা ভয় থাকে, তখন কিন্তু সে এই সিদ্ধান্তটা নিতে পারে না। তখন দ্বিতীয়বার তাকে চিন্তা করতে হবে যে আমি এটা নেব, তাহলে আমার ভোট কমে যাবে না। তো ফলে সে তখন ঠিক রাস্তায় গাড়ি চালাবে, স্টিয়ারিং এ বসলেও সে তখন রাস্তা অন দ্য ট্র্যাক থাকবে। বাট এই বারটা যদি উঠে যায় যে তাকে আর জনগণের কাছে ফিরতে হয় না, তার দায়বদ্ধতা নেই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, তখন সে যে কোনো দিকে তার গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারে। Yes. Thank you, sir. Sir, arekta question chilo, is there any difference between policy and act? Oh, I told you, there is no difference between policy and act. Actually, all acts are policy. Right. তাহলে আরো চারজন হাত উঠানো আছে, আমি একজন একজন করে কোয়েশ্চেনটা নিচ্ছি। মোহাম্মদ তারিক মনোয়ার, প্লিজ গো হেড। First of all, apologies because I am finding it hard to frame this as a question. So what my question was that, can we call a radical policy change a revolution? Because if we say that because the government reacts, there is a reactionary approach from the government if there is any proposal of any radical policy change, and what policy change we call as a radical, or what policy change we should call as a incremental on the basis of government, or is there any other factors that on those basis we can call a policy change as a radical or incremental? Okay. Yes, রেভুলেশন এই শব্দটার একটা আলাদা মানে আছে। আমরা রেভুলেশন শব্দটা পলিসি টেক্সটের মধ্যে যতটা রাখতে চাই না, এটা র্যাডিক্যাল চেঞ্জ। ধরা যাক যে আমাদের এখানে নারী শিক্ষার উন্নয়নের জন্য বিভিন্ন রকমের বন্দোবস্ত ছিল, কিন্তু যখন শিক্ষা উপবৃত্তি চালু করা হলো যে কোনো মেয়ে শিশু সে স্কুলে ভর্তি হলে এই নির্দিষ্ট পরিমাণ টাকা পাবে, এইটা হচ্ছে কাইন্ড অফ এ রেভলিউশনারি চেঞ্জ, ইটস লাইক এ বিগ চেঞ্জ, র্যাডিক্যাল চেঞ্জ। এখন এটা যখন নেওয়া হয়েছে তখন, কিন্তু এখন সরকার বলছে যে আগে ছিল 5ম শ্রেণী পর্যন্ত, এখন আমি দিলাম 8ম শ্রেণী পর্যন্ত। এখন সরকার আরো করেছে যে এটা 12 ক্লাস পর্যন্ত। এই যে 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী, 8ম শ্রেণী থেকে 12 ক্লাস, এইগুলো হচ্ছে ইনক্রিমেন্টাল চেঞ্জ। কিন্তু শুরুতে যখন নেওয়া হয়েছে তখন সেটা ছিল র্যাডিক্যাল চেঞ্জ। ঠিক আছে? ফলে
This is how like we define incremental and radical change. Acha, is that answer your question? Yeah, I think I got my answer. Okay, Thank you, sir. Thank you. Thank you. Nusrat, Saida Mubashir Mahajabin Apu. Sir, my question is about একটু কনসেপশন আমার প্রবলেম ছিল, সেটা হচ্ছে যে স্যার কোয়ালিশন থিওরি যেটা এখানে বলেছিলেন যে ইনস্টেন্ট অফ গভর্নমেন্ট ইন্ডিভিজুয়াল গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস দে do they take the policy change in their hand or do they advocate changing the policy? And এমনও হতে পারে যে একটা প্রবলেমে দুইটা গ্রুপের দুই রকমের পলিসি নিয়ে ওদের ইন্টেনশন থাকতে পারে, যে আমি এরকম ভাবে পলিসি চাচ্ছি, আমি এরকম ভাবে পলিসি চাচ্ছি। ইন দ্যাট কেস ডু দেয়ার লাইক পলিটিক্যাল পাওয়ার or social status matter over the efficiency of the policy? Thank you. Right, thank you. এই অ্যাডভোকেসি পলিসি কোয়ালিশনের আইডিয়াটা এটা বিভিন্ন রকমের ইটস আইডিয়া অফ নেটওয়ার্ক, মানে একটা পলিসি নেওয়া হয় একটা নেটওয়ার্কের মধ্যে, নেটওয়ার্কের অ্যাক্টিভিজমের কারণে। অলরাইট, এই নেটওয়ার্কের অনেকগুলো লেভেল আছে। এই নেটওয়ার্কের একটা বড় সবচেয়ে ওয়াইডার যে নেটওয়ার্ক সেটাকে বলা হচ্ছে পলিসি কমিউনিটি, হুইচ ইজ এ লার্জার নেটওয়ার্ক। তার মধ্যে বলা হচ্ছে এর ভেতরে একটা ছোট গ্রুপ আছে, সেটাকে বলা হচ্ছে পলিসি নেটওয়ার্ক, মানে আই মিন এটা এপিস্টেমিক কমিউনিটি। তার ভিতরে একটা আছে সেটাকে বলছে আয়রন ট্রায়াঙ্গেল। সো ফাইনালি দ্য ডিসিশন ইজ টেকেন বাই দ্য আয়রন ট্রায়াঙ্গেল। অর্থাৎ এটা হচ্ছে মানে ইউ ক্যান এটা হচ্ছে সরকার বলতে আমরা বুঝাচ্ছি যে ব্যুরোক্রেট এবং লেটস সে দ্য চিফ এক্সিকিউটিভ অফ দ্য স্টেট লাইক অফ দ্য গভর্নমেন্ট, লাইক লেটস সে মিনিস্টার, সচিব আর হচ্ছে পার্টির যিনি হেড, আই মিন যিনি সরকারের প্রধান, এই তিনজন মিলে সিদ্ধান্ত নেয়। এটা হচ্ছে কাইন্ড অফ এ আয়রন ট্রায়াঙ্গেল। সিদ্ধান্তটা ওরা নেয়, কিন্তু যখন নেটওয়ার্কটা যেটা করছে অ্যাডভোকেসি কোয়ালিশন নেটওয়ার্ক, হুইচ ইজ এ লার্জার কোয়ালিশন, তো এই কোয়ালিশন ফর্ম করার প্রথম শর্তই হচ্ছে যে তাদের মধ্যে একটা ঐক্যমত্য আছে রিগার্ডিং হোয়াট, রিগার্ডিং দ্য অবজেক্টিভ অফ দ্য পলিসি অ্যান্ড পলিসি কোর বিলিভস। মানে তারা মনে করে যে এই সমস্যাটা এইভাবে সমাধান করা যায়, এই ব্যাপারে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং অলরেডি হয়েছে, সে কারণেই তাদের মধ্যে একটা নেটওয়ার্ক ফর্ম করছে। ফলে সেখানে ডিফারেন্স ইজ মিনিমাম, এবং তারা নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করে না, দে অ্যাডভোকেট ফর চেঞ্জ। এবং সিদ্ধান্তটা নেয় কারা? নেয় হচ্ছে ওই আয়রন ট্রায়াঙ্গেলে যারা আছে তারা। কিন্তু তাদের সাথে তারাও অ্যাকচুয়ালি এই নেটওয়ার্কের লার্জার নেটওয়ার্কের মেম্বার, ফলে দে হ্যাভ দ্য অ্যাক্সেস অ্যান্ড দে হ্যাভ হাই ইনফ্লুয়েন্স অন দেম সো দ্যাট দে ক্যান টেক দ্য ডিসিশন। Okay. Right. Yep. Thank you, sir. Nusrat Norin Apu. আমার কোয়েশ্চেনটা ছিল আসলে লাস্ট স্লাইডটা নিয়ে, ওখানে উপরে হচ্ছে যে এডুকেশনের বাজেট নিয়ে একটা ইন্ডিকেটর ছিল আর নিচে একটা অ্যানুয়াল চেঞ্জের একটা ইন্ডিকেটর ছিল। ওইখানে কিছু রেড কালারের বার ছিল যেটা হচ্ছে নেগেটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করে। সেটা কি পলিসি চেঞ্জের কি কোনো নেগেটিভ ভ্যালু আছে? না, পলিসি চেঞ্জের নেগেটিভ ভ্যালু নেই, এটা বাজেটের চেঞ্জ, বাজেটের চেঞ্জ। কিন্তু আমরা এটাকে দেখাতে চেয়েছি যে আপনি ওই যে রেড ভ্যালুটাও আছে, সেটা খুব বড় না। মানে হোয়াট আই ওয়ান্টেড টু শো ইউ যে মানে পলিসিটা একটা নিলে, আমি যে কোনো সিদ্ধান্ত নিলে তার একটা বাজেটের ইমপ্লিকেশন আছে। তো ওই বাজেটের ইমপ্লিকেশন দিয়ে আমরা দেখাতে চেয়েছি যে আসলে আপনি দেখতে পারেন যে বাজেটে তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, একটু উপরে নেমেছে, একটু নিচে নেমেছে, অর্থাৎ ওই ভ্যালুটা হচ্ছে ইন রিলেশন টু দ্য লাস্ট ইয়ার বাজেট। মানে গত বছর যদি 100 টাকা থাকে, এবছর 80 টাকা, তাহলে হচ্ছে 80 টাকা থেকে 100 টাকা মাইনাস করলে 20 টাকা, তার মানে চেঞ্জ হচ্ছে -20। এই জন্য এটা নেগেটিভ ভ্যালু দেখাচ্ছে। দ্যাট মিনস আসলে যে খুব বড় চেঞ্জ হচ্ছে না, এটাই আমি দেখাতে চেয়েছি যে ওভার টাইম ইউ সি দ্যার ইজ এ কাইন্ড অফ এ প্যাটার্ন অ্যান্ড ইট ইজ ইনক্রিমেন্টাল চেঞ্জ, দ্যাটস অল। আই মিন সো দ্য ভ্যালু ইজ অফকোর্স মানে অ্যাজ সাচ পলিসির জন্য কোনো নেগেটিভ ভ্যালু হবে না। Right, thank you, sir. Kais Mohammad Saifullah. স্যার, আমার কোয়েশ্চেনটা হচ্ছে মাইনরিটি গ্রুপগুলো হচ্ছে কতটুকু ইনফ্লুয়েন্স রাখতে পারে পলিসি চেঞ্জে, আর বলা যায় হচ্ছে ওদের ডিমান্ড গুলো আসলে কতটুকু পর্যন্ত ম্যাট্রিক্স হিসেবে কাজ করতে পারে, এন্ড সেকেন্ডলি হচ্ছে কোন ওয়েতে গেলে ওরা সব থেকে বেশি ইনফ্লুয়েন্স রাখতে পারে এই পলিসি চেঞ্জেস এর ক্ষেত্রে? It's a difficult question. Minority, মানে in terms of any kind of minority বলতে আমরা মানে any sort of minority, any kind of minority, সেটা মানে এটা তাদের এই ক্ষেত্রে যদি সরকারের কোনো
পজিটিভ ডিসক্রিমিনেটরি কোনো যদি মেজার না থাকে, তাহলে মাইনরিটি অ্যাজ সাচ, মানে এনি কাইন্ড অফ মাইনরিটি, সেটা তার সুযোগ খুব কম। কিন্তু ওই এগেইন, যদি আমরা একটা ওপেন পলিটিক্যাল স্পেসের কথা ভাবি, অর্থাৎ যেটা একটা লিবারাল পলিটিক্যাল স্পেসের কথা যদি আমরা কল্পনা করতে পারি, তাহলে সেখানে মাইনরিটি দে ক্যান ফর্ম organization, they can continuously try to take some advocacy effort, and they can influence the policymaker, or they can also be part of the advocacy coalition network, and that's how they can change the policy. But again, মানে এটা হচ্ছে যে ওই যে যেমন আমরা দেখেছি, যদি আমরা ইউরোপে দেখি কিংবা এমনকি ইন্ডিয়াতেও দেখি, দেখবেন যে অনেক মাইক্রো ছোট ছোট রিজিওনাল পলিটিক্যাল পার্টি, তারা ওই একটা কোয়ালিশন গভর্নমেন্ট যদি তৈরি হয়, অর্থাৎ সেই গভর্নমেন্টের মেম্বার হিসেবে তারা কিন্তু যেমন ধরা যায়, এমনকি বাংলাদেশেও আমরা দেখেছি যে ধরেন জাসদের মতন একটা ছোট পার্টি হুইচ হ্যাজ নো লার্জ কাইন্ড অফ এ ম্যাসিভ সাপোর্ট ইন দ্য অ্যামং দ্য সিটিজেন ভোটার্স, কিন্তু তারা সরকার একটা ইনফ্লুয়েন্সিয়াল হয়ে উঠছে বিকজ অফ দ্য ডেমোক্রেটিক নেচার অফ দ্য সিস্টেম, অর্থাৎ যেখানে তাদেরকে গুনতে হচ্ছে, অর্থাৎ সরকারকে তাদেরকে নিতে হচ্ছে। সো মাইনরিটি যদি একটা স্ট্রং ভয়েস হিসেবে দাঁড়াতে পারে, এবং যদি এগেইন আমি বারবার করে ওই প্রশ্নটাতে বারবার ফিরে যাচ্ছি, আমাকে মাফ করবেন, কিন্তু দিস ইজ হোয়াট ইট ইজ, যে ডেমোক্রেসি যদি থাকে, মিনিমাম ডেমোক্রেসি যদি থাকে, তাহলে সেখানে তাদের একটা সুযোগ আছে, আদারওয়াইজ তাদেরকে দয়া দাক্ষিণের উপর নির্ভর করতে হবে। Thank you, sir. Moving on to Tasmia Server, if you can ask your question. Thank you. So my question is, আমরা যত বুঝতে পেরেছি র্যাডিক্যাল চেঞ্জেস ইন দ্য পলিসির ক্ষেত্রে, যদি র্যাডিক্যাল চেঞ্জেস বা এই জিনিসগুলো যখন এক্সিস্টিং যে পলিসিস গুলো আছে এবং যে স্ট্রাকচার এস্টাবলিশমেন্টটা অলরেডি আছে তাকে যে চ্যালেঞ্জ করে, এর কারণে কি গভর্নমেন্ট অ্যাকচুয়ালি এই জিনিসটাকে এন্টারটেইন করে? তারা কি র্যাডিক্যাল চেঞ্জটাকে পলিসিতে চেঞ্জটাকে কি আসতে দিবে এরকমটা? না, দেয় না, পরিষ্কার এটার উত্তর হচ্ছে তারা সরকার দেয় না। এটা আপনাদের একটা জিনিস আমি বলে রাখি, সেটা বলা হয়নি, যে ইন মেনি ল্যাঙ্গুয়েজ, ফর এক্সাম্পল ইন জার্মান ল্যাঙ্গুয়েজ, there is no difference between politics and policy. মানে আমরা যেমন এখানে এই কোর্সটার টাইটেলটা দিয়েছি পলিটিক্স অফ পলিসি মেকিং, এটা জার্মান ভাষায় এই টাইটেলটা দেওয়া যায় না, কারণ হচ্ছে যে এটা টটোলজিক্যাল, মানে এই অর্থে যে আসলে তারা পলিসিটাকেই পলিটিক্স মনে করে। মানে পলিটিক্স অ্যান্ড পলিসি দুটো আলাদা শব্দ না, এটা একটাই শব্দ। ফলে পলিটিক্স অফ পলিটিক্স মেকিং তো হয় না। এই কারণে যদি আমরা জার্মান ভাষায় ফ্রেম করতাম তাহলে এই টাইটেলটা হতো না। ফলে তার মানেটাকে আমি এই কথাটা বলি এই কারণে, এটা বোঝাতে চাচ্ছি যে আসলে অন গ্রাউন্ড পলিটিক্স আর পলিসি একই, পলিটিক্সটাকে ট্রান্সলেটেড হয় পলিসিতে। সো হোয়াট ইজ পলিসি ইজ পলিটিক্স, বা হোয়াট ইজ পলিটিক্স ইজ অ্যাবাউট পলিসি, ঠিক আছে? ফলে ওই র্যাডিক্যাল পলিটিক্স র্যাডিক্যাল পলিসি তৈরি করে। সো ইফ দেয়ার ইজ নো র্যাডিক্যাল পলিটিক্স, সো দেয়ার উইল বি নো র্যাডিক্যাল পলিসি, সোজা কথা। মানে দিস ইজ দ্য সেম। ফলে কোনো গভর্নমেন্ট, কোনো একটা এস্টাবলিশড গভর্নমেন্ট, সে কখনো র্যাডিক্যাল পলিসি নেবে না, কারণ হচ্ছে সে তো র্যাডিক্যাল না। স্যার, আমার এই কোয়েশ্চেনটার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, যেটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। আমাদের এখানে দেখা গিয়েছে যেমন তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা কিছু পলিসিস নিয়েছে। যখন তত্ত্বাবধায়ক সরকারকে রিমুভ করা হয় বা হচ্ছে অপোনেন্ট পার্টি যখন পাওয়ারে আসে, গভর্নমেন্ট হিসেবে কাজ করা শুরু করে, তখন তারা প্রিভিলেজ যে পলিসিগুলো থাকে সেই পলিসিগুলোকে চেঞ্জ করে ফেলে। সো এটাকে কি রেডিক্যাল চেঞ্জ হিসেবে ধরা যায়? হ্যাঁ, এটা রেডিক্যাল চেঞ্জ। আসলে তত্ত্বাবধায়ক সরকারও কোনো রেডিক্যাল পলিসি নেয়নি বা নিতে পারেনি, ইনফ্যাক্ট এটা হয়নি। কারণ তত্ত্বাবধায়ক সরকারের ম্যান্ডেট ছিল না যে তারা কোনো পলিসি ডিসিশন নিতে পারবে। কারণ যে কোনো ডিসিশন তারা নিতে পারে, কিন্তু নিলে সেটা মানে যখন তত্ত্বাবধায়ক সরকার বন্দোবস্ত ছিল এখানে, আমি সেই সময় তখন পার্লামেন্ট যখন ফর্ম করবে, সেই পার্লামেন্টে সেই ডিসিশনগুলোকে এনঅ্যাক্টেড হতে হবে, অ্যাপ্রুভড হতে হবে। তো ফলে মানে অ্যাজ সাচ তত্ত্বাবধায়ক সরকার আসলে ওইরকম কোনো ড্রাস্টিক চেঞ্জ নেওয়ার মতন তারা ম্যান্ডেটও ছিল না, ক্যাপাসিটিও ছিল না। তো তার ন্যাচারালি যখন সরকার গঠিত হয়েছে, সেগুলো অনেক কিছু বাতিল হয়ে গেছে। যেমন আমরা 2006 থেকে 2008 মধ্যে অনেক ডিসিশন নিয়েছে, বড় বড় সিদ্ধান্ত নিয়েছে, র্যাডিক্যাল ডিসিশন নিয়েছে টু বি অনেস্ট, কিন্তু ইভেন্চুয়ালি সেগুলো টেকেনি। সো তত্ত্বাবধায়ক সরকার
সিদ্ধান্ত নেওয়াটা ছিল র্যাডিক্যাল, বাতিল করাটা ইজ রাদার রুটিন আমি বলবো। থ্যাংক ইউ স্যার। আমি আর কোনো হ্যান্ড রেজ দেখছি না আমাদের জুম পার্টিসিপেন্টস এর থেকে, কিন্তু ফেসবুক আমাদের যেহেতু লাইভ স্ট্রিম হচ্ছে তো সেখান থেকে আমাদের আমি একটা প্রশ্ন রাখতে চাই স্যারের কাছে, বলবো কি? জি ভাইয়া বলেন। জি আচ্ছা, আসলে আমাদের যে দেখানো হয়েছে যে আসলে 1980 থেকে 2021 যে লেভেলের এডুকেশন সেক্টরে যে লেভেলের ডেটা দেখানো হয়েছে, আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারে দেখি তাহলে সেটা ডাটাটা ভিন্ন আর কি। প্রতিটি গভর্নমেন্টে তার ইনফ্রাস্ট্রাকচার বা তাদের অন্যান্য সেক্টরগুলোতে যে ধরনের পলিসি নিয়ে কাজ করে এবং অনেক বড় বড় মানে অনেক বিশাল আকার পলিসি মানে অ্যামাউন্ট নিয়ে কাজ করে, এডুকেশন নিয়ে সেই ধরনের কাজ করতে তারা কি ভয় পায় না, করতে চায় না, বা কারণটা কি? মানে এটা তো আসলে আমাদের অনেক বেশি এসেনশিয়াল। আমার স্যারের কাছে এটি আমার প্রশ্ন। সেটা আমি জানি না ভাই, এটার উত্তর তো আমি দিতে পারবো না, কিন্তু যেটা আমরা একটা কথা বলতে পারি যে এডুকেশন তো অনেক মানে আমাদের তো অনেক দিন ধরে আছে, মানে শতাব্দী ধরে আছে, মানে এডুকেশন তো আমরা নতুন করে কিছু করছি না। ফর এক্সাম্পল পদ্মা সেতু, এটা তো আমাদের কিছু ছিল না, উই হ্যাভ কনস্ট্রাক্টেড দ্য ব্রিজ ফ্রম দ্য স্ক্র্যাচ, কিন্তু এডুকেশনে তো আমাদের একটা বন্দোবস্ত দীর্ঘদিন ধরে আছে। ফলে এখানে ওরকম একেবারে রেভলিউশনারি যদি চেঞ্জ না করি তাহলে অত বড় রকমের মানে বিরাট পরিবর্তন আনতে হয় না। যেমন ধরা যাক আমাদের সৃজনশীল পদ্ধতি, এটা একটা রেভলিউশনারি চেঞ্জ। তার ফলাফল ভালো নাকি খারাপ সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু ইটস এ বিগ চেঞ্জ। এটা এক্সিস্টিং সিস্টেমে বিগ চেঞ্জ। ফলে সরকার যে বিগ চেঞ্জ আনে না তা কিন্তু না, এনেছে কিন্তু। আবার যেমন ধরেন এখন যেটা আসছে নতুন, যে আমাদের একটা নতুন শিক্ষা পদ্ধতি আসছে বলে শুনছি, আমরা কাগজে দেখছি, দ্যাট ইজ অলসো বিগ চেঞ্জ। মানে এটা 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 রেভলিউশনারি চেঞ্জ না, ইট ইজ এ র্যাডিক্যাল চেঞ্জ। তো সরকার এডুকেশনের র্যাডিক্যাল চেঞ্জ নেয়, সেটা বাজেটের ডেটা দিয়ে সম্পূর্ণটা বোঝা যাবে না। আমরা বিভিন্ন মানে বাজেট জাস্ট আমি একটা, যেহেতু সমস্ত পলিসিগুলো টেক্সট এনে দেখানো সম্ভব না, এই জন্য বাজেট দিয়ে আমি মানে একটু ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করেছি যে ইউ সি দেয়ার ইজ নো বিগ চেঞ্জ, এটা একটা ইনক্রিমেন্টাল চেঞ্জ। কিন্তু অফকোর্স গভর্নমেন্ট এডুকেশন সেক্টরে বড় রকমের পরিবর্তন নেয়, ওটা ওরকম পদ্মা সেতুর মতনই একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। কিন্তু অফকোর্স বাজেটের খরচ যদি আমরা হিসাব করি তাহলে তো ডেফিনেটলি আমরা যেমন পদ্মা সেতু, ফ্লাইওভার, এগুলো তো আমাদের ছিল না। সো উই সি এ বিগ জাম্প ইন দ্য বাজেট ইন ইনফ্রাস্ট্রাকচার ফর শিওর। কিন্তু সরকার আগ্রহী না তা না, মানে কিন্তু অত কিছু করতে হয় না। রাইট, থ্যাংক ইউ স্যার। আই থিঙ্ক লাস্ট একটা কোয়েশ্চেন আছে রাশিদুল হাসান ভাইয়ের কাছ থেকে, ওনার কোয়েশ্চেনটা নিয়েই আমরা প্রশ্ন উত্তর পর্বটা আজকের মতো শেষ করব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আমরা মাঝে মধ্যেই দেখতে পাই যে গভর্নমেন্টের কাছে জনগণের পক্ষ থেকে এমন কিছু দাবি চাওয়া হয় যেগুলো অনেক সময় দেখা যায় যে রেশনাল না। এবং মাঝে মধ্যে বলা হয় যে রেপের যে বিচার প্রক্রিয়া, রেপের বিচার প্রক্রিয়া এবং যে শাস্তি দেওয়া হয় সেই শাস্তিটা অনেক সময় মার্ডার বা ক্যাপিটাল পানিশমেন্ট চাওয়া হয়। বাট ক্যাপিটাল পানিশমেন্ট চাওয়া হলে যেটা দেখা যায় যে রেপের সময় অনেক সময় রেপ এন্ড মার্ডার একসাথে করে যায়, কারণ যেহেতু দুইটারই ক্যাপিটাল পানিশমেন্ট, তো অনেক সময় রেপ না হয় শুধু রেপ আর মার্ডার দুইটাই হতে পারে। তো রেশনালি আমি থিঙ্ক করলে বুঝতে পারি যে রেপের শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে না। বেশিরভাগ মানুষই কিন্তু এই জিনিসটা চায়, মানে এই জিনিসটা ডিমান্ড আছে। আর গভর্নমেন্ট যদি এই ডিসিশনটা মেক না করে তাহলে গভর্নমেন্টের রেপুটেশনে প্রবলেম হতে পারে, কারণ গভর্নমেন্টের কথা জনগণের কথা যদি গভর্নমেন্ট না শুনে তাহলে এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট বা ডেমোক্রেটিক গভর্নমেন্টের জন্য প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। এই অবস্থায় গভর্নমেন্টের কি পলিসি ডিসিশন মেক করার সময় জনগণের মনের কথা চিন্তা করা উচিত কিনা, জনগণের ডিমান্ডের কথা চিন্তা করা উচিত কিনা? হ্যাঁ নিশ্চয়ই, সরকার সবসময় ডিমান্ডের কথা চিন্তা করে। সরকার আসলে যে ডিমান্ডের কথা চিন্তা করে, মানে একেবারে যদি একটা খুব ভয়ঙ্কর রকমের একটা টোটালিটেরিয়ান রেজিম না হয়, ভয়ঙ্কর রকমের একটা অটোক্রেটিক একটা রেজিম না হয়, তাহলে সরকার সবসময় জনগণের কথা চিন্তা করে। এখন জনগণটা কে, মানে এবং তার ভয়েসটা কিভাবে পৌঁছাচ্ছে, আপনি যে এক্সাম্পলটা দিলেন সেটা দিয়ে ওয়েল আই মিন এখন যখন এটা ইন্ট্রোডিউস করা হয়, অর্থাৎ এই আইনটা যখন তৈরি করা হয় যে রেপের জন্য চূড়ান্ত শাস্তি, মানে এটার শাস্তি হচ্ছে যে মৃত্যুদণ্ড, তখনও কিন্তু পপুলার ডিমান্ড ছিল। অর্থাৎ তখনও কিন্তু মানুষ এটা চেয়েছে, মানে মিডিয়াতে অ্যামং দিস লাইক সিভিল সোসাইটি there was a kind of a pressure যে গভর্নমেন্ট নিডস টু ডু ইট, অ্যান্ড দেন গভর্নমেন্ট রেসপন্ডেড।
সেই সময়। তো আবার এখন যেমন মনে হচ্ছে যে এখন যে আমাদের এটা বোধহয় ঠিক হয় নাই, কারণ এটাতে হয়তো বা রেপের সংখ্যাটা কমছে না, বরং রেপের সঙ্গে সঙ্গে আরো মার্ডারটা বেড়ে যাচ্ছে। সো আই মিন লাইক যে এটার জন্য তো আমাদের এভিডেন্স দরকার যথেষ্ট পরিমাণ, যে এবং সেটা সরকারকে কনভিন্স করা দরকার, যারা পলিসি মেকার, যে লুক দিস ইজ হোয়াট ইজ দ্য কাইন্ড অফ এ আনইনটেন্ডেড কনসিকুয়েন্সেস। মানে এটা আমরা চেয়েছিলাম রেপ বন্ধ করতে, কিন্তু রেপ বন্ধ হচ্ছে যতটা না, তার চেয়ে এটার সাথে সাথে মার্ডার হচ্ছে। সো দিস ইজ এ কাইন্ড অফ এন আনইনটেন্ডেড কনসিকুয়েন্সেস, যেটা ওই যে আবারও বলেছে যে মানুষ তো আসলে মানে যখন এটা ইন্ট্রোডিউস করা হয় তখন ইটস এ বিগ চেঞ্জ। মানে যেটা যেটা লিন্ডব্লোমও বলেছে যে আসলে আমরা একটা সিদ্ধান্ত যে নেব, ধরা যাক আমরা রেপের শাস্তি হিসেবে ক্যাপিটাল পানিশমেন্টের এই বিধানটা যুক্ত করলাম যখন, তখন মানুষের তো এইরকম বোধ করার সামর্থ্য নেই যে আসলে এইটা করলে আবার হত্যা বেড়ে যাবে কিনা। এটা তখন যারা সিদ্ধান্ত নিয়েছে তারা এটা পুরোপুরি বুঝতে পারেননি, কিন্তু ইভেনচুয়ালি যদি সেটাই দেখা যায় যে এটা ইন্টেন্ডেড কনসিকুয়েন্সেস হিসেবে এই ধর্ষণের ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন উই ক্যান অলসো মেক ইট দ্য কেস। ওরকম যদি আমাদের একটা অ্যাডভোকেসি কোয়ালিশন আমরা ফর্ম করতে পারি এবং আমরা যদি পলিসি মেকারদেরকে কনভিন্স করতে পারি যে ইয়েস, there are certain strong consequences of the existing law, so we should change it, then government can respond to that. রাইট, আশা করি স্যার সবার প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। অনেক প্রশ্ন ছিল স্যার সবার। আপনি এত ইনসাইটফুল একটা সেশন নিয়েছেন, খুব অল্প সময়ে গুছিয়ে অনেকগুলি থিওরিজ বলেছেন এবং কন্টেক্সচুয়ালাইজও করেছেন। তো অসংখ্য ধন্যবাদ স্যার। এবং সেটার প্রেক্ষাপটে আর কি সবার পার্টিসিপেন্টসের অনেক কোয়েশ্চেন রাইজ করেছে এবং ওই কোয়েশ্চেন্স গুলি এত টাইম নিয়ে এত সুন্দর করে গুছিয়ে অ্যান্সার করার জন্য স্যার অসংখ্য ধন্যবাদ। আমাদের আই থিংক আজকের মতো আমরা সেশনটি শেষ করতে পারি। স্যার আপনার দিক থেকে যদি কিছু বলার থাকে যদি একটু বললেন, তারপরে আই থিংক উই ক্যান কনক্লুড। থ্যাংক ইউ অন্তরা, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে সবাই খেলা না দেখে যে এখানে বসে আছেন এবং আমাকে আটকে রেখেছেন, সেটার জন্য আপনাদের শাস্তি হওয়া উচিত এবং আপনাদের বেশি বেশি করে ধন্যবাদ পাওয়া উচিত, যে আসলে মনোযোগটা শেষ পর্যন্ত এখানে ছিল, which is remarkable and I really appreciate it and I'm really honored to be here with you. আমি ঢাকা ইউনিভার্সিটিতে বসি, এইসব বিষয় নিয়ে পড়াশোনা করি, কাজের কাজ কিছুই করি না, এইগুলো নিয়ে এটা সেটা কথা বলি। কারোর যদি আগ্রহ থাকে ফার্দার স্টাডির জন্য, যদি 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 মনে হয় যে এই ব্যাপারগুলো আপনারা পড়তে চান, জানতে চান, আমাকে ইমেইল করতে পারেন। I can send you literature. I love to see you reading books, lot of books. I really would encourage you to go for reading books. There are plenty of resources which are enormous and really delighting. তো আপনারা যারা তরুণ, আপনাদেরকে আমি এনকারেজ করি যে, এবং আমাকে চ্যালেঞ্জ করা। আমি বলছি আমি কাইন্ড অফ অ্যাজ ইউ সে যে আমি অনেক বছরের পুরনো মানুষ, ফলে পুরনো মানুষদেরকে চ্যালেঞ্জ করা, তাদের আইডিয়াগুলোকে চ্যালেঞ্জ করা, কোয়েশ্চেন করা, একেবারে ঝাঁঝরা করে দেওয়া যে ভাই কি বলেন আপনারা। এই ক্যাপাসিটিটা যদি আপনাদের তৈরি হয়, সেই প্রার্থনা করি এবং আমি উৎসাহ দিই যে আপনাদের মুখোমুখি হতে আমি প্রস্তুত এবং আমি নিজেকে তৈরি করতে চাই যে এই তরুণ ছেলে মেয়েরা যারা আমাদেরকে, তারা চ্যালেঞ্জ করতে পারে আমাদেরকে, এবং I would be very happy to be challenged by you. So you are always welcome to contact me for any literature support, any kind of debate issue, and I'll be very happy to respond to your queries. So thank you very much again for having me here this evening, and I really appreciate, and I wish you a very happy evening for all of you. আমার জন্য দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। অবশ্যই স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং ইন। ইট ওয়াজ আওয়ার ভেরি গ্রেটেস্ট প্লেজার টু হ্যাভ ইউ হিয়ার। আই থিংক আর কারো কোনো কিছু না বলার থাকলে উই ক্যান এন্ড ইট হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড নাইট স্যার। শুভরাত্রি।